কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য? আমার মতো ভদ্র মেয়েকেই তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি যেভাবে থেরাপি দিয়ে সোজা করব তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। উপরের কথাগুলো সদ্য বিয়ে করে আসা বউ ওয়াসে ইবনাত নূর তার বর সাদনান মাহমুদকে উদ্দেশ্য করে বলল। আর বেচারা বরটা বউয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে আসলে কি হচ্ছে। নূর খাটের ওপর বসে থেকে কথাগুলো বলছিল। সাদনান হাঁ করে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। নূর এবার আরও রেগে গেছে সাদনানের চুপ করে থাকাতে। নূর বিছানা থেকে উঠে সাদনানের সামনে দাঁড়ালো আর সাদনান এর মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মস্করা করস? হ্যাঁ, কথা কি মুখে আসে না তোর নাকি? তেলাপোকার থেরাপি দেব তোরে। আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? ওর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে যে প্রথমত আমাকে টাচ করা যাবে না, দ্বিতীয়ত আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না, আর তৃতীয়ত আমার সব দুষ্টুমিতে আমাকে সাহায্য করতে হবে। আর চতুর্থ, পড়াশুনো আমার মাথায় ঢোকে না, এটা আর করতেও চাই না আমি। এসব একটা কথা এদিক ওদিক করলে তুই বুঝবি নূর আসলে কি জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা ভাবলি কি করে? এইসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমোতে খুব ভালোবাসি, আমার ঘুমে ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। সাদনান একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নূর বিছানায় 4 হাত পা ছাড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর সাদ মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন। আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতার সেই লেভেলেই হবে। আমিও দেখতে চাই আমার দুষ্ট বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজবেন্ড সাদনান কি জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার দুষ্ট রানীটা কত স্পিডে কথা বলতে পারে সেটা দেখার জন্য। নূর, তোমার এই রাগী আর দুষ্টুমি লুক দেখেই আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহুডোরে তোমাকে বন্দি করে রাখবো। সাদনান রুম থেকে বের হয়ে দেখে নূর ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে একবার ডাকলো, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ নেই দেখে আবার ডাকলো। এবার সাদনান পাশের গ্লাস থেকে পানি নিয়ে নূরের মুখের উপর মারল। আর নূর চিৎকার করে, ইয়া খোদা, ছাদ কি ভুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে তোমার হাজবেন্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। না, ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। উত্তর জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। নূর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সাদনানের গলাতেই কামড় বসালো। আর সাদনান হুট করে কামড় বসাবে সেটা কল্পনাও করেনি। সাদনান চোখ বন্ধ করে নিল। নূর খুব জোরে কামড়ে ধরেছে, আর সাদনানের গলা কামড়ে ধরে থাকা অবস্থায় আবার ঘুমিয়ে গেছে। নূর পড়ে যেতে নিলে সাদনান নূরকে ধরে ফেলে। নূরকে সুন্দর করে শুয়ে দিয়ে নূরের শরীরের গয়নাগুলো খুলে দিল, মাথা থেকে ওড়নাটাও ফেলে দিল। আর সাদনান নূরের দিকে তাকিয়ে হেসে দিল। পাগড়িটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকে লজ্জাতে ফেলবে। আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখব, এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসরে, দুষ্টুরাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু? সাদনান নূরকে এক সাইডে শুয়ে দিয়ে পাশেই সাদনান শুয়ে পড়ল আর নূরের দিকে তাকিয়ে আছে। একটা সময় সাদনানও ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে সাদনানের ঘুম ভেঙে গেল। ওর নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সাদনান আসলে কোন পজিশনে শুয়ে আছে।
সাদনান নূরের দিকে তাকিয়ে দেখলো নূর সাদনানের গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে, আর একটা হাত দিয়ে সাদনানের গলা জড়িয়ে ধরে আছে। নূরের একটা পা সাদনানের পেটের উপর। সাদনান এবার কোনো রকমভাবে নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে সাদনানের ঘুম আসতো না, বাট নূরের বেলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছে। নূরের নিঃশ্বাস সাদনানের শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। সাদনান নিজেকে কন্ট্রোল করে নূরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা নূরের চিৎকারে সাদনানের ঘুম ভাঙল। যদিও নূরের ঘুম ভাঙার আগেই সাদনান ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশ রেখে দিয়েছিল, কারণ নূর যে এটা নিয়েই তুলকালাম করবে সাদনানের সেটা অজানা কিছু না। সাদনান বিছানায় উঠে বসতেই নূর এসে সাদনানের কলার চেপে ধরল। আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস। আরে ইয়ার, তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলে ড্রয়ারে আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা, এই জন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস নাকি এগুলো চুরির জন্য? মতলব আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশি কথা বললে আমার যে গহনা চুরি করে খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দিব। তখন বুঝবি মজা কাকে বলে। এই কথা বলে নূর হন হন করতে করতে চলে গেল। ইয়া খোদা, আমি এ কোন এলিয়েনের প্রেমে পড়েছি? ওদিকে নূর ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাইছে। এবার সাদনান অবাক হয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে, আর নূর ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দিয়ে উড়াধুড়া নাচছে আর গান গাইছে। সাদনান হা করে এতক্ষণ নূরের গান শুনছিল। ওর হুঁশ আসে ওয়াশরুমের দরজা খোলার শব্দে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়েছে নূরের দিকে, আর নূর নিজের মতো করে চুলের টাওয়াল পিছিয়ে এসে আর কালো 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে ওনার বিয়ে হয়েছে, আর ওনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। সাদনান অবাক হওয়া এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরে নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরে হয়ে গেছে। এসব পাগলে কাজ আমার করার দরকার নাই। তোর এত বড় সাহস, তুই আমায় পাগল বললি? তোকে আমি। নূর ওর মাথায় থেকে টাওয়াল খুলে সাদনানের মাথায় জড়িয়ে দিল, আর ড্রেসিং টেবিলের ওপর থেকে চুলের কাকড়া এনে সাদনানের নাকে আটকে দিচ্ছে। ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপর উঠে বসলি কেন? কুত্তা জলহস্তি, নাম আমার উপর থেকে, নামবি না তোকে আমি কামড়ে দিব। ইস রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো, আমার নাকটাই কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোর উস্টা দিয়ে উগান্ডা পাঠাবো? আরে, আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো। নতুন বউকে এসব ড্রেসে একদম মানায় না। সাদনান উঠে দাঁড়াতেই ডোর নক হয়। সাদনান নূরের দিকে তাকিয়ে ডোর খুলে দিয়ে দেখে ওর কাজিনের বউয়ের বউরা এসেছে। সাদনান শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, কি অবস্থা তোমার? আর তোমার নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরে বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10 ধাপ এগিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়বো। সাদনান মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। ধুর মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে সাদনানের দিকে তাকিয়েছে। সাদনান ভুরু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো কি হয়েছে। এইভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? সাদনান, এসব কি শুনছি? তোমার থেকে এগুলো আশা করিনি। এসব চাচ্চ জানলে কত কষ্ট পাবে জানো?
আমি কি করেছি? আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বললে জানবো কি করে? তুমি কালকে রাতে নূরকে রুম থেকে বের করে দিয়েছো কেন? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিতে বলেছো যাতে কেউ তোমার ডাউট না করে। কি এগুলো আমি করছি? একদম ন্যাকা সাজবে না। নূর, তুমি কিছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দেই। বড় আম্মু। আচ্ছা ভাবি, চলেন। এসবও দেখার বাকি ছিল খোদা। নূর রুম থেকে বের হওয়ার আগে সাদনানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর সাদনানকে যে নূর এভাবে গোল খাওয়াবে সাদনান ভাবতেই পারেনি। বেচারা সাদনান গোল খেয়ে ওখানেই দাঁড়িয়ে নূরের যাওয়া দেখছে। সাদনান মনে মনে হাসলো, নূর ওকে এভাবে ফাঁসিয়ে দেবে ভাবেনি। কারণ সাদনান চেয়েছিল নূরকে লজ্জায় ফেলতে। সেখানে সাদনানই গোল খেয়ে বসে রইল। সাদনান টাওয়েল নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নূরকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল। সেদিন সাদনান তাড়াতাড়ি করে বাসার থেকে বের হয়েছিল অফিসের জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। সাদনান কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকাতে দেখে পাশের গাড়ি থেকে সাদনানের গাড়িতে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখার পর সাদনান সাথে সাথে গাড়ির গ্লাস নামাতেই এবার সরাসরি কুলিটা এসে সাদনানের শার্টে পড়ে। এবার সাদনান রেগে গিয়ে কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে একটা মেয়ে মাথা বের করে, আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। যদিও পড়াশোনা কিছু করিনি, তবু যাই দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসেই ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন। নিজ দায়িত্বে গাড়িটা সহ নিজে ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবেন। আর সাদনান কিছু বলার আগে নূর গাড়িটা টান দেয়। আর মুগ্ধ ভাবতে থাকে, এতক্ষণ কি হলো? এ কি মানুষরূপী এলিয়েন নাকি? সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার উপর বসে ফোনে কিছু করছে। সাদনান আর নূরকে কিছু না বলে নিজের মতো রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানে বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নিব। আর এইভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বক বক করেই যাচ্ছে সেই কখন থেকে। সাদনান আর নূর একসাথে নিচে গেল। ওদের দেখে সাদনানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদমানের বাসায় সাদমানের এক কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান শুভ। এখানে থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদনানের কাজিন। ওরা সবসময় একে অপরের খুব ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে নূরের সাথে কথা বলতে শুরু করে। তোমাকে ভাবি বলবো না তো, তুমি আমার ছোট, তো তোমাকে রাঙাবনু বলে ডাকবো, কেমন? আচ্ছা। ওর মাঝে মাঝে কথা আটকে যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? আরে না, ভদ্রতা দেখালাম। কারণ সকালবেলা বাপি বলছে যে যেমন ভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দিয়েই কথা বলি। রাঙাবনু তুই খুব দুষ্ট। সাদনানের বাবা ও মা হেসে দিল। সাদনানের মা নূরকে কাছে টেনে বলল, আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে, আবার দুজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। মাম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দেবে। জানো তো আমার মাম্মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মামের আদর পাইনি। এবার তোকে একটা মারবো ফাজিল মেয়ে। তুই না এখনই বললি আমি তোর মাম্মা, তাহলে এভাবে বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নি, তারপর না হয় আমাকে মেরো, কেমন? বাকিরা সবাই একসাথে খেতে বসলো। নূরকে ওর মাম্মা খাইয়ে দিচ্ছে,
আর নূর বকবক করেই যাচ্ছে। আগে যে বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েছে, তাই সাদনানের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে কথা। তা কি কি রান্না জানিস তুই? কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি, আমাদের আর এসব খাওয়ার বয়স নাই। এক কাজ কর মা, সাদনান এসব ডিশ খেতে পছন্দ করে, তুই এসব ডিশ রান্না করে ওকে খাওয়াস, কেমন? এটা বেটার। আমিও এসব খাবো না মা, তুই সাদনানকে খাওয়াবি, কেমন? আচ্ছা বাবা। ও এগুলো কি বলছে এসব? আর তোমরা ওর কথায় সায় দিচ্ছ পাগলের মতো? সাদনান কোনো রকম খেয়ে ওখান থেকে উঠে পড়ল। সাদনান ভালো করেই বুঝতে পেরেছে নূর শয়তানি করে এসব বলছে যাতে ও খেতে না পারে। আজ অনেক কাজ ওদের বাসায়, আজ ওদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা বসে থেকে কি করবে ভেবে সাদনানের মা ওকে ওদের ছাদে নিয়ে গেল। খুব সুন্দর ছাদটা, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এদের বাসার এরিয়াটা অনেক বড়। ওদের বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে, আর ছাদের চারপাশটা ফুলের গাছে ভরা। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গা আছে। চারপাশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নূর, তুই এখানে থাক, তোর বাবা ফোন করছে, আমি দেখে আসি আমাকে ডাকছে কেন। আচ্ছা মাম্মা, তাড়াতাড়ি এসো। যাবো আর আসবো, কেমন? তুই দুষ্টুমি করিস না, কেমন? নূর মনে মনে এত ভালো আর মনোমুগ্ধকর পরিবেশ, একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হবে। নূর রেলিংয়ের পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতই সেলফি তোলায় বিজি যে ওর কোনো হুঁশ ওর নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল, আর নিচ থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নূর নিচে তাকাতেই ওর সাদনানের বাবা একটা কাজে ওকে বাইরে যাওয়ার জন্য বলল। সাদনান রেডি হয়ে যাচ্ছিল, হঠাৎ উপর থেকে মাথায় কি যেন পড়ল। সাদনান চোখ মুখ কুঁচকে জোরে একটা চিৎকার দিল। সাদনানের মা ওর কাছে দৌড়ে গেল আর, মা, কার এত বড় সাহস আমার মাথার উপর গোবর ফেলে? সাদনান উপরের দিকে তাকিয়ে দেখে নূর 32 পাটি দাঁত বের করে ওর দিকে তাকিয়ে গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। সাদনানের মা ও নূরের হাসি দেখে হাসতে শুরু করছে। সাদনান রাগে দুঃখে হন হন করতে করতে উপরে চলে গেল। সাদনান ও রুমে না গিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে নূর সেলফি তুলতে খুব বিজি। নূর বিভিন্ন পোজ দিয়ে হেলে দুলে সেলফি নিচ্ছে। সাদনান কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরল, আর সাদনানের মাথা নূরের গালে আর গলায় ঘষে দিল। আর সাদনানের মাথার গোবর নূরের গলায় আর গালে লেগে গেল। সাদনানের এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। সাদনান নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে, এই যে আমার দুষ্টু বউ, এই গোবরের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করে দিলে। তোমাকেও এর থেকে কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো। কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নম্বর বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেয় তুই দেখ। সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বোঝাবো, ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্টু বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে। নূর রাগে হন হন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুম করার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে দিয়ে ডোর খোলাতে পারল না। নূর আগে শাওয়ার নিল, তারপর সাদনানের সব কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখল। ওদিকে সাদনান শুভের রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়েল পরে বসে রইল, আর বারবার উকি দিয়ে নূর ডোর খুলছে কিনা সেটা দেখছে। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ,
আমি এভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখবো তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা, দাঁড়া তোর সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের খাঁচায় টোকা দিল। অমনি দুষ্টু বউ নাভিউ, দুষ্টু বউ নাভ বলে চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হাসছে। ভুরুকুসকে ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, এসব তোদের কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? তবে তোদের দেখে মনটা একটু ভালো হয়ে গেল। নূর শাড়ি পরতে পারে না, এজন্য স্কার্ট আর একটা লেডিস শার্ট সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর ওই বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো, আর অনেক সময় ধরে বাচ্চার গালগুলো খুব করে চটকে দিল। বাচ্চার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারল না। একসময় জোরে একটা চিমটি দিল, আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাদনান শুভকে ডেকে নতুন করে ড্রেসে আনিয়েছে। তারপর সে ড্রেসগুলো পরে বের হয়েছে, আর কাজের মেয়েকে দিয়ে ওর ভেজা কাপড়গুলো সাথে শুকাতে দিতে বলে এসেছে। সাদনান নিচে নেমে ওপাশ দিয়ে যাচ্ছিল, বাচ্চাটা এক দৌড়ে গিয়ে সাদনানের কোলে ওঠে। আরে আমার মিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো আমাকে, কান্না করছো কেন? তোমার বুদ্ধে চকলেট দেয়নি, তাই আমাকে নতুন করে 3 দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। এও আমার দেখার বাকি ছিল, ছোট্ট একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য। এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে, একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খেতে চাই। আমি চিনি। খুব ভালো করছো। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না, কেমন? আমি একটু পর তোমাকে আরো চকলেট এসে দিব, কেমন? আচ্ছা। সাদনান মিমিকে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে। একটা সময় নূরকে রান্নাঘরে দেখতে পায়, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। সাদনান রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে ওর মাকে কফি দিতে বলল, আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস আর পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে মুখ ভেংসি দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিল। মুখ ভেংসি দিতে গিয়ে একটা ভীষণ খেলো নূর। সাদনান নূরের সামনে পানি ধরল, নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। সাদনান নূরের আর একটু কাছে গিয়ে বলল, পানিটা খাও, তা না হলে সবাইকে বলে দিব তুমি মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে, এবার ওকে আর 2টা চিমটি দিব আমার সাথে দেখা হলে। নূর সাদনানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একবারে পানিটা খেয়ে নিল। তারপর সাদনানের দিকে রাগে চোখে তাকিয়ে একটা গোটা পরোটা নিয়ে ঝোল দিয়ে সাদনানের মুখটা চেপে ধরে। মুখের মধ্যে পরোটাটা ঢুকিয়ে হন হন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল নূর। সাদনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর সাদনান মুখে পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়েছে। নূর এটা করবে সাদনান ভাবতে পারেনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা মুটকি একটা নাদুস নুদুস মহিলার সাথে ধাক্কা খেলো, আর মহিলাটা বুঝতে পারেনি এটাই নতুন বউ, এজন্য একটু কিছু কথা শুনিয়ে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খাস, শরীরে এত মাংস হয়েছে যে ওই চোখ দুটোও না মাংসতে ঢেকে যাচ্ছে, আর এখন চোখেও কম দেখিস। নূর আরও রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতেই আসে। আদনান আর ওর মা এসে দুজনকে থামায়। সাদনান নূরকে জোর করে রুমে নিয়ে যায়, আর ওই মহিলাকে নিচে বাগানের দিকে নিয়ে সাদনানের মা। নূর রুমে গিয়েও বকবক করতেই থাকে, আর সাদনান ওর দিকে তাকিয়ে, দেখতে তো আল্লাহ কোনো দিকে কম করেনি, এক কথায় মাশাল্লাহ। কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার ছেঁড়া হলে কম হতো, কিন্তু এখন তো দেখি এর 3টাই ছেঁড়া। আমি এই এলিয়েনকে নিয়ে সারা জীবন থাকবো, এটা ভাবা যায়? এই কাঠবিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তাও আমাকে লুচুর অপবাদ দিলে? ঠিক আছে, তাহলে আজ লুচুগিরি করেই এই অপবাদটা নিব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি বলছেন? আমাকে একদম ভয় দেখাবেন না।
আমি একদম ভয় পাই না। সাদনান এগোতে থাকে আর নূর পেছোতেই থাকে। সাদনান নূরের মুখের অবস্থা দেখে কোনো রকম নিজের হাসিকে আটকে রাখে। এই মেয়ে মানুষগুলো এরকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ বকে, বাট ভালোবাসার মানুষটার সামনে এসে দাঁড়াতেই সব গুন্ডিপনা ফিনিশ। সাদনান মনে মনে খুব মজা নিচ্ছে, আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। পেছোতে পেছোতে নূর দেয়ালের সাথে ধাক্কা খায়, আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দেয়। নূর বোকার মতো সাদনানের দিকে তাকিয়ে নিজের বোকামির জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর কুল ইয়ার, ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন? ওই গাধিটা, এই না না বলদ, ছেলেরা বলদ হয়। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, ওই বলদটাকে এত ভয় পাওয়ার কি আছে? কুল কুল। এই যে ভিতর ডিম, কি মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেলে এটা নিন। শেষ। কি শেষ? ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার করা। ও গুড জব। আচ্ছা, আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না? না, পারি না, ঢং দেখলে পাচ্ছি না। আর আমাকে ভিতর ডিম বললেন কেন? এই যে আমাকে দেখে ভয় পাচ্ছ তাই তোমাকে ভিতর ডিম বললাম। একদম আমি আপনাকে ভয় পাই না, একদম মিথ্যে কথা বলবেন না। ও তাহলে বলছো ভীতু না? তাহলে এক কাজ করো তো, তাহলে বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে। বাট কিস করা, জড়িয়ে ধরা, এসব বাদে যা বলবেন আমি রাজি। তাহলে থাক, তুমি এখন যেতে পারো মেরি মা। ধুর থুক্কু মেরি বউ। আমার সাথে চালাকি? আমি তো জানি তুই কেমন লুচু বদ পোলা, তোরে হাড়পিকের পুকুরে চুবাবো। সাদনান আর কিছু না বলে চলে গেল। আবার হুট করে সে দুম করে নূরের গালে কিস করে দৌড় দিছে, যাতে ইন্টারন্যাশনাল গালিগুলো থেকে এখন মুক্তি পায়। নূর কি করবে বুঝতে না পেরে বিছানার উপর ঠাস করে বসে ভ ভ করে কেঁদে দিল। আর সাদনান দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা। সাদনান ওখানে দাঁড়িয়ে বলছে, দুষ্টু বউ, তুমি আমাকে দুষ্টমিতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতে থাকবো। দেখি তুমি আমাকে ভালো না বেশে কেমনে থাকো। তুমি আমার দুষ্টু বউ, আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বর হব। আজ থেকে শুরু এই ডেভিলকে দেখার জন্য। সাদনানের ভাবিরা নূরকে আবার শাড়ি পরিয়ে সাদনানের বউ দেখার জন্য আরও মানুষ এসেছে। ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। নূর এবার পড়ে গেছে গ্যাড়াকলে। কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর আর পারছে না এভাবে কার্টুনের মতো বসে থেকে রোবটের মতো উত্তর দিতে। ওই মহিলারা এটা ওটা জানতে চাচ্ছে, আর নূর সেগুলোর উত্তর দিচ্ছিল, আর মহিলাদের গোষ্ঠী উদ্ধার করেছিল, আর পাড়া প্রতিবেশীদের খাবারের জন্য ব্যবস্থা করে দিল। আর সাদনানের মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশনের জন্য খাবার টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে সাদনানের পাশে বসিয়ে দিল। সাদনানের বাসার সবাই একসাথে খায়, আর সাদনানের বাবার কড়া নির্দেশ সকালে আর রাতে সবাই একসাথে খাবার খাবে। সে যার যা কাজ আছে সব একসাথে খাওয়ার আগে বা পরে করতে হবে। সাদনান নূরের দিকে তাকিয়ে এটা ওটা খাবার তুলে দিচ্ছে, আর নূর বারবার না করাতেও সাদনানের কথা শুনছে না। নূর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাদনান চিৎকার করে উঠল, আউচ! কিরে, কি হলো? সাদনানের বাবা মা সাদনানের দিকে হা করে তাকিয়ে আছে। সাদনান হুট করে এভাবে চিৎকার করে উঠল কেন? সাদনানের মা বুঝতে পারছে নূর কিছু করছে, তাই সাদনানের দিকে না তাকিয়ে অন্য কথা তুলল। আর নূর সাদনানের পায়ে ওর পায়ের নখ বসিয়ে চেপে ধরে আছে। বেচারা সাদনান না পারছে বলতে আর না পারছে কিছু করতে। আজ ওদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হয়েছে। চারপাশে বিভিন্ন রকমের লাইট আর বিভিন্ন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। চারদিকে বাচ্চারা হইচই, সবাই বিভিন্ন কাজে ছোটাছুটি করছে। সাদনান ওর কিছু কাজের জন্য বাসার বাইরে গেছে। নূর বসে বসে সাদনানের ভাবিদের সাথে গল্প করছে। নূরকে ওরা বিভিন্ন কথা বলে লজ্জা ফেলার চেষ্টা করছে, বাট নূর বুদ্ধি খাটিয়ে ওদের থেকে এড়িয়ে যাচ্ছে। নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে, আর ওদের সামনে মুখে হাসি ঝুলিয়ে রাখছে। আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যে সাদনান তোমাকে রুম থেকে বের করবে না, এটা আমরা খুব ভালো করে জানি, তবু ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করছেন না? মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এজন্য বকা খাওয়ালাম।
তাহলে একসময় আদর দিয়ে পুষিয়ে দিও, কেমন? আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাকে কি হাল করতাম জানেন? আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও, একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমরা গেলাম। উফ বাবা রে বাবা, এই বিয়ে না বোঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারাকলে পাঠালে? হ্যাঁ, ওরে মা, এই হুকুমুখটা তো সেই হ্যান্ডসাম। দেয়ালে লাগানো সাদনানের ছবি দেখে কথাটা বলল। সাদনান খুব শৌখিন একটা ছেলে, সেটা ও রুম দেখলেই বোঝা যায়। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল, একটা বই রাখা সেলফ, সেখানে বিভিন্ন ধরনের গল্পের বই, একটা আলমারিও, সাথে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। ছেলেটার চয়েস আছে বলতে হবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে, একটা ছেলে এত গোছালো হয় কি করে? আমি নিজে একটা মেয়ে হয়ে অগোছালোর চূড়ান্ত সীমানায়। আমার রুমটা আমি কোনোদিন গুছিয়ে রাখতে পারিনি। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করা, রুম গুছাতে তো পারি না। এই বলে মনকে এখন সান্ত্বনা দেয়। তবে এই ডেভিলটা তো সাজাতে পারে, আমি আর শিখে কি করব? ওকে দিয়েই সব কাজ করিয়ে নিব। সাদনানের বিভিন্ন পোজ দিয়ে তোলা অনেক ছবি দেয়ালে ফ্রেম বন্দি করা আছে। নূর একটা পিক নিয়ে পাশের টেবিল থেকে সিগনেচার পেন দিয়ে চোখ মুখ এঁকে দিল। নূর সাদনানের ছবিটা নিজে ইচ্ছে মতো কালি দিয়ে এঁকে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে সাদনানের রুমের এক অ্যাকুরিয়াম আছে, ওটার মাছগুলোকে দেখছিল। একবার উঠে খাবার দিল, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মাছ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। সাদনান বাসায় ফিরে ও রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে নূর বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। সাদনান হেসে নূরের দিকে এগিয়ে গেল, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিল। সাদনান নূরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। নামের মতো নূরের মুখে নূর আছে, আর খুব মায়াবী একটা মুখ। এই মেয়েকে দেখলে কেউ বলবে না এই মেয়েটা এত দুষ্টু। সাদনান আর একটু এগিয়ে নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদনান একটু মুচকি হেসে আবার ঠোঁট ছোঁয়াতে যাবে, তাকিয়ে দেখে নূর ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। সাদনান এবার, মানে তোমার মুখে মশা বসেছিল, তাই তাড়ানোর জন্য এখানে বসেছি। ঢপ মারার জায়গা পাস না, লুচু পোলা। তুই লুচু পোলা, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। এখনই নাকি পার্লার থেকে মেয়ে আসবে, মা আমাকে তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে। এই যে, আপনার নামটা কি জানো? বিয়ে করছে অথচ বরের নাম জানো না? যাই হোক, এলিয়েনদের কিছু মনে থাকে না। আমার নাম সাদনান। সে যাই হোক, আপনার নাম মনে রাখতে আমার বই গেছে। নূর উঠে ওয়াশরুমে গেল আর সাদনান ওর ড্রেস বের করে নিল। নূর ওয়াশরুম থেকে বের হলো। নূরের মুখে ফোঁটা ফোঁটা পানি, তার উপরে কেবল ঘুম থেকে উঠছে। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। সাদনান নূরকে যত দেখছে বারবার এক এক রূপে এক এক রকম লাগছে। নূর এগিয়ে আসতে সাদনান নূরের হাতে একটা প্যাকেট তুলে দিল। নূর কিছু বলার আগেই সাদনান ওর ড্রেস নিয়ে শুভর রুমে চলে গেল। নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর ডিজাইন করা একটা লেহেঙ্গা, পেস্ট কালারের পুরো ভারী কাজ করা। পেস্ট কালারের ওপর গোল্ডেন পাথরের কাজ। সাদনান নিজে হাতে ডিজাইন চুজ করে দিয়েছে। ওদের দুজনের ড্রেসের ডিজাইন একই রকম। নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে উড়াধুরা নাচানাচি শুরু করলো। দরজায় কে যেন নক করলো আর নূর ভদ্র মেয়ের মতো বিছানায় দুম করে বসে পড়ল। পার্লার থেকে মেয়েরা এসেছে নূরকে সাজাতে। ওরা নূরকে সাজাতে বসলো। সাদনানকে ওর বাবা নূরের বাবার সাথে কথা বলার জন্য ডেকেছে। সাদনান হাসি মুখে সবার সাথে কথা বলল। সাদনানের মা সাদনানকে রেডি হয়ে আসতে বলল। সাদনান ওর ওয়াচটা নিতে ভুলে গেছে, তাই ও রুমে ঢুকে পড়ে। সাদনান রুমে ঢুকে ওর চোখ ছানা পড়া হয়ে গেছে। নূর লেহেঙ্গার উপরের ব্লাউজটা পরে নিচে লেহেঙ্গাটা পরে ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। পার্লারের মেয়েরা সাদনানকে দেখে দাঁড়িয়ে আছে আর নূর উল্টো ঘুরে বারবার বলছে, হুকগুলো লাগিয়ে দিন প্লিজ। উফ, দিন তাড়াতাড়ি।
নূর সাদনানকে দেখেনি, কারণ নূর উল্টো ঘুরেছিল তখন। সাদনান নিজেই থতমত খেয়ে গেছে। সাদনান মাথা নিচু করে নেয়। সরি, আমি জানতাম না আপনারা এসে গেছেন। আমি ভুল করে ঢুকে গেছি। আমার রুম তো, তাই নক না করেই ঢুকে পড়ছি। ইটস ওকে স্যার। সাদনানের কথা শুনে নূর চুলগুলো পিছন দিয়ে দেয়, আর সাদনান ওর ওয়াশ, হেয়ারের জেল আর কিছু জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে যায়। আর নূর সাদনানের 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতে থাকে। সাদনান খুব ভালো করেই জানে নূর এর শোধ তুলেই ছাড়বে। সাদনান তো আর ইচ্ছে করে করেনি, এটা তো আর ফাজিল মেয়েটা বুঝবে না। সাদনান শুভর রুমে গিয়ে ডোর লক করে, বিছানায় দুম করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে, ওর সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম। OMG, আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্টু বউকে এতটা ভালো লাগবে আমার চুজ করে দেওয়া লেহেঙ্গাতে। উফ নূর, আমি তোমাকে কি করে বোঝাই? তোমাকে এই লুকে দেখে আমি কনফিউজড। আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি অনেকের মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে থাকলে নাকি দ্রুত গতিতে হার্টবিট চলতে শুরু করে। আমি এটাতে এখন বিশ্বাসী। তোমাকে এই লুকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার নূরমণিটা যে কবে আমাকে বুঝবে যে আমি আমার দুষ্টু রানীটাকে এতটা ভালোবাসি। সাদনান উঠে শাওয়ার নিয়ে শিয়ারনির সাথে চুড়িদার, হাতে ওয়াচ আর চুলগুলো জেল দিয়ে একটু স্পাইক করে নিল। সাদনান নিজেকে একবার দেখে নিল, মন্দ লাগছে না দেখতে বলেই নিজেই হেসে দিল। নূরকে সাদনানের মা এক বড় বক্সে করে গয়না দিয়ে গেল, আর নূরের কপালে একটা চুমু দিয়ে দোয়া করে গেল যাতে কারো নজর না লাগে। উনি তো জানে না ওনার বলদটা না মানে ছেলের নজর পড়ে গেছে অনেক আগেই। নূর ছটফট করতেই আছে। ওকে সাজাতে গিয়ে পার্লারের মেয়ে দুইটার নাজেহাল অবস্থা। নূরের সাজ কমপ্লিট। নূরের ভারী মেকআপ পছন্দ না, এজন্য হালকা সাজ, সাথে কপালের টিকলি, নাকে নলক আর কানের দুল, 2 হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কোমরে কোমরবন্ধনী আর খোপাতে রজনীগন্ধার গাজরা, টানা করে চোখে কাজল আর লিপস্টিক। এক কথায় চোখ ধাঁধানো একটা সাজ। নূর আয়নায় নিজে অবাক চোখে তাকিয়ে রইল। ওকে এই লেহেঙ্গার সাথে এই সাজটাতে দারুণ মানিয়েছে। আপনারা নজর দিয়েন না যেন, তাহলে আপনাদের মুখে ব্রণ উঠবে। নূরকে নিচে নিয়ে যাওয়ার জন্য সাদনানের ভাবিরা এলো। নূর হাঁটতে পারছে না ঠিক মতো। নূর রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই সাদনানও শুভর রুম থেকে বের হলো। নূর আর সাদনানের চোখাচোখি হয়ে গেল। নূর আজ কেন জানি সাদনানকে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, আর সাদনান হা করে তাকিয়ে আছে। ছেলেরা একটু বেহা হয় আর কি, দেখেন কেমন করে তাকিয়ে আছে। ভাবিদের খোঁচা খেয়ে সাদনানের হুঁশ আসে, আর ওরা দুজনকে একসাথে নিচে নামতে বলে, আর ওখান থেকেই ঠাস ঠাস। আরে ভয় পাবেন না, ঠাস ঠাস করে ফটোশ্যুট শুরু হয়। আমি এটাই বলতে চাচ্ছি আর কি। নূর সাদনানের সাথে নামতে নামতে সাদনান হঠাৎ করে নূরের, বলবো না আর কি হলো। সাদনান হঠাৎ করে নূরের হাত চেপে ধরে। নূর থমকে দাঁড়িয়ে পড়ে। সাদনান এক টানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। নূর এটা ভাবতেও পারেনি সাদনান ওকে কোলে তুলে নেবে। নূর সাদনানের গলা জড়িয়ে ধরল, আর সাদনানের গেস্টের সহ আরও কাজিন ফ্রেন্ডরা সিটি বাজাতে শুরু করলো। নূর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে, মনে হচ্ছে সাদনানকে এখনই ধ্বংস করে দেবে। সাদনান একবার নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। সাদনান নূরকে নিয়ে ওদের জন্য যে আলাদা করে যে জায়গার ব্যবস্থা করা হয়েছে ওখানেই বসিয়ে দিল। সবাই একে একে ওদের দোয়া করছে, কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু নূর চুপ মেরে গেছে। সাদনান নূরের পাশে বসে। নূর সাদনানের দিকে একবার তাকায়। সাদনান খেয়াল করে নূরের 2 চোখে পানি ছলছল করছে। নূর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। সাদনান নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার কি খুব ক্ষুধা লাগছে? তোমার জন্য কি খাবার আনবো? কথা বলছো না কেন? আমাকে বলো কি সমস্যা? আর না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও। নূর, বলো আমাকে, সমস্যা কি হচ্ছে? তোমার কি শরীর খারাপ করছে? আচ্ছা চলো রুমে চলো। আমি ঠিক আছি। এই মেয়ে, কি হয়েছে বলবে? নূর, তুমি কাঁদছো কেন? আর ইয়ার বলো না কি হয়েছে। বাপি? বলো কি হয়েছে। আমি বাপিকে ছাড়া কখনো থাকিনি, আর আমি কালকে থেকে বাপিকে দেখিনি। বাপি কি আসবে না? আমি বাপির কাছে যাব। আরে বোকামে, এটা বললেই হয়?
তোমার চোখে পানি দেখে জানো আমার কত টেনশন হচ্ছিল। আচ্ছা একটু বসে থাকো, আমি আসছি, কেমন? হুম। সাদনান গিয়ে দেখে নূরের বাপি সাদনানের বাবার সাথে খুব গল্প করছে। সাদনান নূরের কথা বলল, আর নূরের বাপি সাদনানের কথা শুনে জোর কদমে নূরের কাছে আসলো। মেয়ের শ্বশুরবাড়ি এসে মেয়ে মেয়ে করলে তো হয় না, এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিল নূরের বাবা। নিজের কলিজার টুকরোকে না দেখলে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়। নূরের বাবাকে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনান দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল। কেন জানি নূরের কান্না ওর সহ্য হচ্ছে না। বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো। সাদনান সহ নূরের গেস্টরা মিলে হইচই শুরু করলো। সাদনান আর নূরকে পাশাপাশি বসানো হয়েছে। নূর আর চোখে সাদনানকে দেখছে আর মনে মনে বলছে, আচ্ছা ওকে দেখলে আমার হার্টবিট এত ফার্স্ট গতিতে চলা শুরু করে কেন? আমি কেন জানি আনইজি ফিল করছি সাদনানের সামনে থাকলে। আজ এত সাজগোজ করছে কেন ডেভিলটা? ও এখানে তো অনেক মেয়ে আছে, তাদের দেখাতে হবে না? আমি কি এমনি তোকে লুচু বলি? তবে আজ একটু বেশি ভালো দেখাচ্ছে এই ডেভিলটাকে। ধুর, না তাকাতে চাইলেও চোখ চলে যাচ্ছে। আমাকে দেখবে ভালো কথা, তাই এইভাবে চোরের মতো তাকাচ্ছ কেন? আমাকে বললেই তো হয়, আমি সোজা হয়ে তোমার সামনে বসে থাকতাম। ইস, এইভাবে তাকিও না গো, আমার কেমন জানি লজ্জা লাগছে। ইস, কি লজ্জা! ডেভিলটা দেখেই নিল না, ওকে বুঝতে দেওয়া যাবে না। একদম বাজে কথা বলবেন না। যেই না চেহারা আবার তার নাম পেয়ারা। আপনার দিকে তাকাতে বয়ে গেছে আমার। নিজেকে কি ভাবেন, রাজকুমার? যেই তো কালুয়া, তার আবার ভাব দেখলে শরীর চলে যায়। যা বাবা, আমি কি করলাম? সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে। নিজে চুরি করে তাকাবে আর আমি বললেই দোষ? আপনার সাহস তো কম না। আপনাকে তো আমি দেখে নিব। আমাকে চোর বলা? দাঁড়ান, আপনাকে আমি। কুল, তুমি যা ইচ্ছে করো, বাট একটা কথা মনে রেখো, তুমি যা দুষ্টুমি করবে সেই অনুযায়ী তোমাকে রোমান্টিক ডোজ দিব আমি। আর আজ সকালের বাকি থাকা কাজটাও সেরে ফেলবো। সবাই মিলে ফটো তোলা শুরু করলো। সাদনান আর নূরের কাপল পিক তুলল অনেকগুলো। সাদনান আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিল তখন দুজনের শরীরে টাচ লাগে, আর নূর যেন এতে লজ্জায় কুকড়ে যাচ্ছে। তবে সাদনান এটা খেয়াল করে যে নূর খুব আনইজি ফিল করছে। ক্যামেরাম্যান সাদনানকে নূরের কাঁধে হাত রাখতে বলে। সাদনান নূরের দিকে তাকায়। সাদনান নূরের কাঁধে হাত রেখে বুঝতে পারে নূর কাঁদছে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে দেখে নূরের মুখটা লাল হয়ে আছে। সাদনান বুঝে গেছে নূরকে কাবু করার উপায়, কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে। সাদনান নূরের আরও কাছে গিয়ে নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে নূরকে গিয়ে বলল, তোমাকে কি সোয়েটার বা চাদর এনে দিব? এত গরমে কেউ সোয়েটার পরে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি, তোমার ভালোর জন্যই বলছি। আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো, আর এই জন্য বললাম। আর কি? আপনি আসলে খুব অসভ্য লোক। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? সাদনান নূরকে ইজি করার জন্য একটু ফান করলো। ওরা সবাই একসাথে খেতে বসলো। নূরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো, আর সাদনান আর নূর একটু আলাদা জায়গায় বসলো। সাদনানের মায়ের বুদ্ধিতে এটা করছে, কারণ ওদের এখন যত একসাথে থাকতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি দুজন দুজনকে বুঝতে পারবে। সাদনান ওর পায়ের জুতো খুলে আস্তে করে নূরের পায়ের পাতার উপর পা রাখলো, আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করে, নূরের সামনে দিল। আর নূর এত শখ খেয়েছে যে কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। সাদনান নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। নূরের হাত ভর্তি চুরি, এজন্য নূর খেতে পারছে না। সাদনান নূরের সামনাসামনি না বসে নূরের পাশে এসে বসে নূরকে আড়াল করে নূরের মুখের সামনে খাবার তুলে ধরল। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। সাদনান নিচে থেকে নূরের পায়ে খোঁচা দিচ্ছে হা করার জন্য। নূর হা করল, আর সাদনান ওর মুখে খাবার দিল। ক্যামেরাম্যান এই এত ভালো একটা মুহূর্তের সময়টাকে হাতছাড়া করতে দেয়নি। ওদের এই দারুণ কাপলের পিক তুলে নিয়েছে। নূর আজকর বাবা বাসায় যাবে, এজন্য ও খুব খুশি। একদিক অনুষ্ঠান শেষ করে নূররা বের হয়ে গেল।
ওদের বাসায় যাওয়ার জন্য। নূরের বাবারা ইচ্ছে করে আলাদা গাড়িতে পাঠিয়েছে আর বাকিরা আর 3টাতে। সাদনান নিজের গাড়িটা নিলেও আরও নিজে ড্রাইভ করা শুরু করলো। সাদনান নূরের বাবাকে মেসেজ করে বলে দিল ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে। নূর গাড়িতে বসলো। আজ খুব খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নূর সাদনানের দিকে একবার তাকিয়ে জোর গলাতে গান শুরু করলো। যার বরটা কালা তার কপালই ভালো গো, ও যার বরটা কালা তার কপালই ভালো গো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। ট্যা, 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 ট্যা। হোয়াট? আপনার ভয়টির মায়ের বাপ, আপনি এত জোরে ব্রেক করলেন কেন? হ্যাঁ, উফ, মাথাটাই ঝোঁকা লাগলো। হোয়াট? টু আবার কি? আর এসব আজীব কথা তোমার মাথায় আসে কি করে? ঠোকা মানে মাথায় হুট করে কিছুর সাথে ব্যথা লাগা। ভদ্রপোলা কিছু বোঝে না। তোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না? আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দেয় এই জন্য গানটা গাইলে, তাই তো? আগে বলবে না তুমি জেলাস ফিল করছো? একদম বাজে কথা বলবেন না। আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আবার বইয়ে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাথা আর আপনার মুন্ডু বুঝেন। ওদের দেরি করে বের হওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে। সাদনান ড্রাইভ করছে আর নূর সিটের সাথে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কারণ আজকে জ্যোৎস্না রাত আর বাইরে চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিদের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশ খুব সুন্দর, আকাশে অনেক তারা ঝিকমিক করছে। সাদনানের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারদিকে ঘুরঘুটে অন্ধকার। নূর চারপাশটা দেখে সাদনানের দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ির জানলা ঘেঁষে বসেছিল। সাদনান এবার হেসে দিল। সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েছে আর নূরের সিট বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনান নূরের খুব কাছে আসে, বাট নূর অন্য কিছু মনে করে। নূরের জন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনানকে আটকায় ওর কাছে আসার জন্য। সাদনান আর কিছু বলে না। গাড়ি থেকে নেমে নূরের পাশের গাড়ির গেট খুলে দেয়। নূর নামতে চাইছিল না, বাট সাদনান নূরের হাত টেনে বের করে নূরকে নামায় আর নূর সাদনানকে গালি দিতে থাকে। এই অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ও, আমাকে আপনি বেচে দেবেন না তো? ও বাপি, তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি। এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরে ফেলবে। এই মেয়ে এসব কি বলো এগুলো? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন দুম করে লিপ কিস করে দিব, তখন বুঝবে। আচ্ছা, আর কিছু বলছি না। ছি ছি ছি, কি বাজে ছেলে। সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওদিকে দৌড় দিল আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পাড়। সাদনান নূরের পিছন পিছন গেল। নূর খুশিতে লাফানো শুরু করছে, কারণ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। সাদনান এসে নূরের পাশে দাঁড়ালো আর নূর আবার সাদনানকে বকতে শুরু করলো। সাদনান নূরের মুখে চেপে ধরলো আর কিছু বলার আগেই সাদনান নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে। সাদনান একদম নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে আর নূরের 2 হাত সাদনান এক হাত দিয়ে ধরে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে আর সাদনানকে নূরের ঠোঁটটা বেশি টানছে। সাদনান কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায়। নূর সাদনানের হাত থেকে নিজের হাত ছুটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না। সাদনানের কোনো ঘোরও লেগে গেছে। সাদনানের ঠোঁটে নূর কামড়ে ধরে। সাদনান চোখ বন্ধ করে নেয়। এবার সাদনান নূরকে ছেড়ে দেয় আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে। নূর এভাবে যাওয়াতে সাদনানের নিজের মধ্যে খুব গিল্টি ফিল করে। সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যায়। সরি, আসলে আমি এরকমটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও, এই জন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না। মনে করো না উপরের কথাগুলো এখন তোমাকে আমি বলবো। নো ডিয়ার, তোমাকে তো রোমান্টিক ডোজ দেওয়া কেবল শুরু করলাম, ঢেলে দেওয়ার দিন শেষ। ডোজ দেওয়ার বাংলাদেশ।
তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না। আপনি যে অসভ্য একটা লোক, আপনি সেটা নিজে থেকেই প্রমাণ করলেন। আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসেন, তাহলেই তো আমি আপনাকে সঁপে দিতাম। প্রথম রাতেই আপনি আপনার জানোয়ারের রূপ ধারণ করতেন। কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ ছেড়ে এখন জানোয়ারের রূপ বের হয়ে গেল। সাদনান নূরকে ঠাস করে চড় মেরে দেয়, কারণ সাদনান নূরের এসব কথা শুনে আরও রেগে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দিব। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কি করতাম নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি নূর, আর এজন্য তোমার এত কথা শুনি চেপে যাই। বাট আজ এখন থেকে ডেভিড রূপ দেখবে তুমি, আর আমি জানোয়ার না। তুমি আমার বিয়ে করা বউ, বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি জানোয়ার না। সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নূর সাদনানের হাতের মার খেয়ে চুপ করে বসে আছে আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নূরের দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে, আর একবার যদি কান্না সাউন্ড আমার কানে আসে, তোমাকে কি করব তুমি কল্পনাও করবা না। ফাজিল মেয়ে, সবসময় আমাকে রাগিয়ে না দিলে হয় না। আমার ভয় লাগছে, আপনি আস্তে ড্রাইভ করুন। তুমি কান্না থামাবে নাকি আরেক গালি দিতে হবে? কোনটা? শুনতে পেলে নাকি আবার বলতে হবে? শুনতে পেয়েছি। মনে থাকে যেন। ওরা ওদের বাসায় পৌঁছে গেল। সাদনান নূরকে এড়িয়ে যাচ্ছে। নূর ওর বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ওর রুমে চলে গেছে। আর সাদনান একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। সাদনান আজ নূরের কথাতে খুব কষ্ট পেয়েছে। এক জায়গায় গাড়ি থামিয়েছে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করেই যাচ্ছে। সাদনানের হাত থেকে রক্ত ঝরছে, বাট সাদনান থামছে না, কারণ আজ নূরকে এই হাত দিয়ে মেরেছে সে। হাতের পাওয়া আঘাতের থেকে মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে, কারণ নূর ওকে ওর শরীর পাওয়ার কথা বলছে, সাদনানকে জানোয়ারের সাথে তুলনা করছে। এটা সাদনান মানতে পারছে না। সাদনান মাটিতে বসে পড়ছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সাদনান গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে, হাতে পানি ঢেলে চোখে মুখে পানির ছিটা দিল। তারপর দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে, আকাশের দিকে তাকায় আর চোখ বন্ধ করে থাকে। সাদনান চোখ বন্ধ করতেই ওর চোখের সামনে নূরের মায়াবী মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে সাদনান দৌড়ে গাড়িতে গিয়ে বসে গাড়িটা স্টার্ট দেয়। সাদনান মনে মনে নিজে অনেক অনুতপ্ত, কারণ আজ নূরকে মেরেছে। নিজের কাছে খুব খারাপ লাগছে। এজন্যই মনে মনে, আমি সরি দুষ্টু রানী, আই এম রিয়েলি সরি। আর তোমাকে কষ্ট দিব না, সব মেনে নিব। তবে তোমাকে আমি এটা বুঝতে দিব না যে আমি তোমার প্রতি খুব দুর্বল। আমি আমার জন্য তোমার মনে ভালোবাসা সৃষ্টি করাবো ডিয়ার। একটা সময় এমন হবে তুমি আমাকে ছাড়া কিছু বুঝবে না, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। সাদনান নূরের বাসায় পৌঁছে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, বাট নূর নেই এখানে। নূরের একটা কাজিন সাদনানকে নূরের রুমটা দেখিয়ে দিল। সাদনান রুমে ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে ভুল করে কোনো বাচ্চার রুমে ঢুকে পড়েছে। পুরো বিছানায় বিভিন্ন টেডি দিয়ে সাজানো, দেয়ালে বিভিন্ন কার্টুনের ছবি। সাদনান ঘুরে ঘুরে নূরের রুমটা দেখে মনে মনে হাসলে আর একটা এমন ভাব করে থাকলো যেন খুব রেগে আছে। সাদনান গিয়ে বিছানায় আতশোয়া হয়ে শুয়ে অনলাইনে ঢুকে ফেসবুকিং করছিল। আর নূর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে সাদনানের গোষ্ঠী উদ্ধার করে কেবল বের হচ্ছে ওয়াশরুম থেকে, একটা কালো 3/4 আর সবুজ লেডিস গেঞ্জি পরে। ওয়াশরুমের ডোর খোলার শব্দে সাদনান মাথা উঁচু করে নূরকে দেখে, চোখ বড় বড় করে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন কিছু হয়নি। সাদনান অনলাইন থেকে বের হয়ে ওর ফোনের ক্যামেরা অন করে দেখছে নূর কি করছে। আর নূর সাদনানকে একবার দেখে রাগি চোখে তাকিয়ে চুল থেকে টাওয়েল খুলে চুল মুছে শুরু করলো। কয়েকবার চেষ্টা করলো, বাট ভালো করে না মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়েলটা বিছানায় ছুঁড়ে মারলো। আর টাওয়েলটা গিয়ে সাদনানের মুখে গিয়ে পড়লো। সাদনান টাওয়েলটা থেকে আসা মাতাল করার সুবাস পাচ্ছে। একটু প্রাণ ভরে সুবাসটা নিয়ে এমন একটা ভান করলো যেন, নূর, এটা কি করলে? ফাজিল মেয়ে, তোমার সাহস তো কম না। আমার মুখে টাওয়েল ছুঁড়ে মারো। তাড়াতাড়ি এটা সরাও, ইডিয়েট। জি 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 বাপি, তুমি কোন উগান্ডার গলায় ঝুলিয়ে দিলে বাপি? সারাদিন শুধু বকতে থাকে।
সাদনানের মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে নূর চলে আসতে গেলে সাদনান ওকে আবার বসিয়ে দেয়। নূর বসে পড়ে আর সাদনান দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের চুল মুছে দিতে শুরু করে। আর নূর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, কখনো মারবে, কখনো বকবে, আবার কখনো ভালোবাসা দেখাবে। ঢং দেখে বাঁচি না, যত সব পাগল ছাগল এসে আবার কপালেই চোটে। আমি তখন কি করব? তোমাকে বলে করতে আমি বাধ্য না। আর সাদনান কারো কথা শুনে চলে না। আশা করি আজকের মায়ের কথা ভুলে যাওনি। সাদনান এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে দুম করে দরজা আটকে দিল। নূর চমকে উঠে এভাবে দরজা লাগানোর কারণে। এর জন্যই সবাই বলে লেবু বেশি চিপতে হয় না, আর বেশি চিপলে তিতা হয়ে যায়। ইস, আগেই এই ডেভিল ভালো রূপে ছিল, আর আমি ভুল করে ইচ্ছে মতো চটকিয়েছি, এত তিতা হয়ে গেছে এই জন্য। আর তিতা হয়ে এই ডেভিল রূপ ধারণ করেছে। আমার ভালো থাকার দিন শেষ, তবে আপনাকে আমিও ছেড়ে দিব না ডেভিল বর। সাদনান ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। নূরকে এই ড্রেসে খুব কিউট দেখাচ্ছে। সবুজ কালারটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। সাদনান তখন নূরের বেশ কয়েকটা পিক তুলে নিয়েছে। আর সব থেকে দারুণ হয়েছে সাদনানের দিকে রাগি চোখে তাকানোটা। আর তখন সাদনান পিকটা তুলে নেয়। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসে, সাথে ওর ভেজা ড্রেসগুলো। ব্যালকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে, বাপি আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আসুন। এই কথা বলে হরলিক্স সিটে সিটে খেতে খেতে চলে গেল। এভাবে কেউ কাউকে খেতে ডাকে? না, কিছু মনে করা যাবে না সাদনান। তোর বউটা যে এলিয়েন, তুই বারবার ভুলে যাস কেন? আর এলিয়েনরা সব পারে। সাদনান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা সাদনানকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসলো। কিছু কিছু মেহমানরা থেকে গেছে, এজন্য বাড়িটা হইচই হচ্ছে। সাদনান গিয়ে একটা চেয়ার টেনে বসলো। কোথায় থেকে নূর দৌড়ে এসে সাদনানের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর পাশে থেকে সাদনানকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে ওর এক ছেলে কাজিনের পাশে বসলো। আর সাদনান এটাতে রেগে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে, নূর তুমি এখানে বসো প্লিজ, কারণ আমাকে তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, তাই না? সমস্যা নেই, আমি এখানেই বসে থাকি খাবার বেড়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল। নূর তাড়াতাড়ি এখানে এসে বসবে। এত কথা বলছো কেন তুমি? সাদনান বাবা যখন বলেছে তখন তাই হবে। তাড়াতাড়ি এখানে এসে বসো। আচ্ছা বাপি। রুমে চলো, আজ তোমার হচ্ছে আমাকে ইগনোর করা। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নূর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। সাদনান চোখ বন্ধ করে শুয়েছিল। নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে, এমন সময় সাদনান নূরকে ডেকে উঠল। নূর এদিকে এসো। বলুন। আরো কাছে এসো আর এখানে বসো। বলেন। আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দাও। এক্ষুনি দিবা মানে এক্ষুনি দিবা, কোনো অজুহাত শুনতে রাজি না। আমার খুব ঘুম পাচ্ছে, খুব। মাইর খাবেন? মাইর দিব, বেশি করে দেই। লাগবে না, থাক। সাদনান এসে নূরের কোলে মাথা দিল। আর নূর বিছানার সাথে হেলান দিয়ে বসে সাদনানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সাদনান চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে। কিছু সময় পর নূর সাদনানের চোখের সামনে হাত ঘুরিয়ে দেখলো সাদনান ঘুমিয়ে গেছে কিনা। সাদনান তখনও ঘুমায়নি। ঘুমের ভান করে উপুড় হয়ে শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আছে। আর নূর নড়াচড়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে। সাদনান ঘুমিয়ে গেছে ভেবে নূর সাদনানের চুল দাড়ি নিয়ে আঁকিবুকি করতে থাকে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। আপনাকে আমি নিজ ইচ্ছেতেই বিয়ে করছি, বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে পেয়েছেন। আসলে কোথাও একটু ভুল আছে আপনার। আপনাকে ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি, কারণ আপনাকে আমার প্রথম লেকের বাড়ি দেখেই ভালো লেগেছিল। আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন। আপনাকেও অনেক আগে থেকেই চিনি সাদনান সাহেব। আপনার এই হেয়ার স্টাইল আর খোঁচা খোঁচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনি হয়তো নিজেও জানেন না। তবে আপনাকে আমি এত সহজে ধরা দিব না ডেভিল বর। চোখ বন্ধ করে সব শুনলাম। আমি তো অবাক হবার চূড়ান্ত পর্যায়ে। আমি দুষ্টু রানী আমার উপরে গেম খেলছে, তাহলে ওকে এবার তুমিও দেখতে থাকো দুষ্টু রানী। নূর সাদনানের চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুসকে মুসকে হাসছে।
সাদনান ইচ্ছে করে নূরকে আরো জড়িয়ে ধরে নূরের পেটের মুখ গুজে দেয়, আর সাদনানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে এক অনুভূতি সৃষ্টি করছে। নূর সাদনানের মুখ সরাতে চাইল, বাট পারল না। নূর সাদনানের দিকে তাকিয়ে, ডেভিল বর, আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। আমি সেই যে আপনার পছন্দের ওয়াচ আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম। আপনাকে প্রথম দেখছিলাম লেকের পাড়ে গিটার হাতে গান গাইতে। আপনার অনেক বন্ধুরা সাথে ছিল, বাট আমার চোখ আপনার দিকে আটকে ছিল। আপনার সামনে আমি ইচ্ছে করে ধরা দিইনি তখন, আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম। আপনার মন আমি কেড়ে নিবই, তার কারণ প্রতিটা ছেলে দুষ্টু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি। খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে। ডেভিল বর, আমি গান শুনে আপনার প্রেমে পড়েছি। আপনার বলা সেই গান আজও আমার কানে ভাসে। আপনার গানের সেই ভিডিওটি দেখে আমার ঘুম আসে। নূর একদিন বিকালে লেকের পাশে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটারের টোনে একপাশে তাকিয়ে দেখে একটা ছেলেটা গিটার হাতে বসে গান ধরছে, আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। নূর সাদনানকে ওখানে দেখে আসতে গেলে সাদনান তখনই গিটারের সুর তুলে আর গান ধরে। ও রঙ্গবতী রে রঙ্গবতী, ওরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কখন কথা, হায় গো লাজে লাজে লাজে, হায় গো লাজে লাজে লাজে, লাজে লাজে নাই যাইছে মাথা মোর নাই করো অথা গো কথা। ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। নূর লেকের পাড়ে সাদনানকে দেখছিল। পরে নূর সাদনানের সব ডিটেলস জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত। সাদনান ওগুলো রেগে ফেলে দিত, আর নূর যা করতো সব আড়ালে থেকে সাদনান নূরকে দেখেনি এর আগে। এজন্য সাদনানের এর কিছুই জানে না। সাদনান যখন এসব পছন্দ করতো না, নূর তখন সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে সাদনানের ইগনোর করে, কারণ জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। নূর যখন ওর বাপির থেকে নিয়ে সাদনানের পিক দেখলো, তখন আর না করতে পারেনি, কারণ সাদনানকেও ও পছন্দ করত। কিন্তু ভাগ্য আজ ওদের এক করে দিয়েছে। সাদনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ যাকে এত ইগনোর করছে আজ কিনা তার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ ওদের জুটি বেঁধেছিল বলে আজ ওরা আবার এক হয়েছে। সাদনান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনল, কিন্তু নূরের আর কথা না শুনতে পেয়ে সাদনান মাথা উঁচু করে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে ভালো করে শুয়ে দিল, তারপর লাইট অফ করে দিয়ে নূর কপালের ঠোঁট ছুঁয়ে দিল, আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, আর মনে মনে ভাবতে লাগলো, দুষ্টুরানী সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর নয়। আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার। তুমি এই কথাগুলো আজ না বললে জানতামই না, তবে আজ আমি খুব খুশি, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর কোনো রাগ অভিমান নয়, আমি তোমার মনের কথা জেনে গেছি, আর তোমাকে কষ্ট দিব না। আমি কল্পনাও করিনি এই দুষ্ট মেয়েটা নাকি আমাকে ভালোবাসতো। রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমেই পড়ে গেলা। আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব, আর তোমার লজ্জা মাখা মুখটা দেখব। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি, বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো। সাদনানও একসময় ঘুমিয়ে গেল ওর ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে। এভাবে জড়িয়ে ধরে ঘুমানোতে এক অন্যরকম ভালো লাগা আর এক অন্যরকম অনুভূতি। সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখে ওর সাদনানের বাহুডোরে বন্দি। এভাবে থাকাতে খুব লজ্জা পেল। তারপর কুটুস করে একটা কিস করলো, দাড়িতে হাত বুলালো। সাদনানের ঘুম ভেঙে গেছে। সাদনান নড়ে উঠতে নূর আবার চোখ বন্ধ করে নিল। সাদনান নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো শুধু তোমার, তাহলে এরকম চোরের মতো আদর দাও কেন? এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা, কেমন? একদম বাজে কথা বলবেন না। নূর তো এবার যায় অবস্থা। কোনো রকম নিজেকে সামলে নিয়ে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান এক হাতের উপর ভর করে শুয়ে শুয়ে ওকে দেখছে। নূর সাদনানকে মুখে ভেংসি দিয়ে উঠতে যাবে। সাদনান নূরকে এক টানে ওর বুকের উপর ফেলে, বাট নূর সাদনানের গলায় একটা কামড় বসিয়ে দেয়।
আর সাদনান ওকে ছেড়ে দেয় আর নূর দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। উফ, এই মেয়েটা এরকম কেন? ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট কিস তো দূরে থাক, এ তো ভ্যাম্পায়ারের মতো কামড় দিল। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নিব। নূর আবার ওর রুমে এসে মর্নিং ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। সাদনান শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিল। নূর রুমে এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে, এমন সময় সাদনান নূরকে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে। নূর কিছু বলার আগে সাদনান ওকে বলে, বরকে রেখে কেউ এভাবে মর্নিং ওয়াকের জায়গা দিই? তুমি চলে গেলে আমি বোরিং ফিল করব, তারপরেও আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? ওয়েট করো, আমি আসছি। সাদনান আর নূর দুজনেই ওয়াকের জন্য বের হলো। সকালবেলা তেমন কেউ নেই। নূর কানে ইয়ার গুজেছে, আর সাথে একটা পছন্দের গান, আর সাথে পছন্দের মানুষ, আর কি লাগে। নূর সাদনানের দিকে তাকিয়ে বলল, সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর, যাবেন? তুমি নিয়ে গেলেই যাব, কারণ আমি তো এখানে তেমন কিছু চিনি না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতেই রাজি। সত্যি তো? একদম পাক্কা। আজ আমি আপনাকে আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করে দিব। ওকে ম্যাম, তবে তোমার এই এত সফট ভয়েসের কথাগুলোতে আমার কেন জানি ডাউট হচ্ছে। সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে তোমার? এই আপনাদের একটা দোষ, ভালো হলেও বকবেন, আবার রুড বিহেভ করলেও বকবেন। তাহলে আমার কি করা উচিত বলেন তো? ওরে বাবা, এই ডেভিলটা তো খুব চালাক। না, এখানে আর কিছু করা যাবে না। আপনাকে আমি নিজ দায়িত্বে সময় মতো ফাঁসিয়ে দিব। ওকে ওকে, আমি আর কিছু বলছি না। ওরা পার্কে গিয়ে নূর ধপাস করে একটা দোলনায় বসে পড়ল। সাদনানও বসলো নূরের পাশে। নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটলো, সাথে সাদনানকেও হাঁটালো। সাদনান এই প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের উপর হাঁটল। পায়ের নিচে সারা রাতে ভিজে থাকা হালকা শিশির ভেজা ঘাস। সাদনান নূরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে নূর দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদনান নূরের পাশে দাঁড়িয়ে ওকে দেখছে। এটা করার কারণটা কি জানতে পারি? আমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, এজন্য সকালবেলা আমি এটা করি। আপনি করে দেখেন, খুব ভালো লাগবে, কারণ সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তোমার চিন্তা ভাবনাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো, তবে আমার খুব কাতুকুতু লাগছে। পায়ের নিচে এই ঘাসগুলো ঢং দেখে বাঁচি না। বুইড়া বয়সে এসে ওনার নাকি এখনো কাতুকুতু কমেনি। দাঁড়ান, আপনার কাতুকুতু কমিয়ে দিচ্ছি আমি। নূর ওখানে দাঁড়িয়ে সাদনানকে কাতুকুতু দেওয়া শুরু করে, আর সাদনান হাসতে শুরু করে, কারণ সাদনান ছোট থেকেই খুব কাতুকুতু। ওরা দুজনেই খুব হাসছে। সাদনান নূরকে এই প্রথম এভাবে হাসতে দেখছে, এজন্য সাদনান নূরকে আটকাচ্ছে না। পাশে দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন বাচ্চাটা ওর দাদুকে বলছে, নাবু দেখো, ওরা কাতুকুতু খেলতে, আমিও ওদের সাথে কাতুকুতু খেলবো। আরে না, ওরা পাগল হয়ে গেছে, তুমি আর আমি বাসায় যাই, চলো তাড়াতাড়ি। নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে, সাথে সাদনানও। নূর এবার উঠে দাঁড়িয়ে সাদনানকেও উঠে যেতে বলল। আমি হাঁপিয়ে গেছি ইয়ার, একটু বিশ্রাম নিয়ে নেই প্লিজ। না না, আরে না, উঠুন, আমরা আরেক জায়গাতে যাব। ওকে চলো। নূর সাদনানকে একটা টং চায়ের দোকানে নিয়ে গেল, বাট সাদনান তো এর আগে এসব দোকানে চা খায়নি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলল না। নূরের সাথে দোকানদারের খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝে গেছে। রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো, সাথে আমাকেও দিও। আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না। এখানে বসার ভালো কোনো জায়গা নেই। নুরমা, ওনাকে এইদিকে সাথে নিয়ে বসো, আমি এখনই চা বানিয়ে দিই। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। কাকু, তাড়াতাড়ি দাও। ওরা দুজনে এই চায়ে চুমুক দেয়। চায়ের টেস্টটা আসলেই দারুণ। সাদনান নূরের দিকে তাকায়, আর নূর ভুরু নেচে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। সাদনানও ভুরু নেচে এই বুঝায় দারুণ হয়েছে। হঠাৎ একটা বাচ্চা সে সাদনানের সামনে দাঁড়ায়, আর সাদনানের দিকে মিষ্টি এসে বলে, তোমরা তখন কাতুকুতু খেলছিলে না? আমি তখন তোমাদের দেখছি, আমিও তো এখন তোমাদের সাথে কাতুকুতু খেলবো।
সাদনান আর নূর দুজন দুজনের দিকে তাকিয়ে ওরা এবার বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো, আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো। সাদনান আর নূর ওই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমিতে মেতে উঠল, আর বাচ্চাটা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। সাদনান বাচ্চাটিকে কোলে নিয়ে বসালো, আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল, আচ্ছা বাবু, তোমার নাম কি আর এখানে কার সাথে এসেছো? আমার নাম আলো। বাহ, নাইস নেম তো। তোমার মতো খুব মিষ্টি একটা নাম। ঢং দেখে বাঁচি না, ওই আমাকে তো এভাবে বলে না। আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটেছে, ডেভিল একটা। আমাকে গালে হাত দিও না, আমার খুব লজ্জা লাগে, কাউকে হাত দিতে দেই না। তাই নাকি? দাঁত কেলানো বন্ধ করেন। এই বাচ্চা নামো আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। আরে ব্যাস, সকাল থেকে আর কত সারপ্রাইজ দিবে নূর? আমি তো এবার মারা যাব বউ। আর এই বাচ্চাটা আমার কোলে বসেছে তাই হিংসা হচ্ছে ভাবা যায়? না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। এই মেয়েটা খুব দুষ্টু, তুমি ওনাকে মনে না, তাহলে আর নাক করবে না। বাবু, ও তো আর তোমার মতো এত কিউট না, ও তো একটা ময়দার বস্তা। ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। আমি সত্যি খুব কিউট, সবাই বলে। হ্যাঁ, একবারে বিশ্ব কিউট আপনি। এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? হ্যাঁ, তাহলে তুই একটা মহিষ। নামবো না আমি, তুমি দাও। আর তুমি মহিষ, তুমি ওকে মহিষ বলবে না। তুই নামবি নাকি তোরে চায়ের মধ্যে চুবাবো, ফাজিল মেয়ে। আর ওকে ছাড় বলছি। তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও তো এসব কিছু বোঝে না। এই ছেলে, তোমাকে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে তুলবো। তুমি দেখতে খুব সুন্দর, আর আমিও কিউট, তাহলে সমস্যা হবে না। আর আমাকে বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গেছি। ভাবা যায় এসব কি বলে? সাদনান এবার নূরের দিকে তাকায়, আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়ল। এক পাশে নূর আর এক পাশে আলো। আর সাদনান মাথা ঘুরে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে। বেচারা পড়ে গেছে মাইনকার চিপায়। সাদনানের অবাক হওয়া শেষ হচ্ছে না, এতটুকু একটা বাচ্চা এসব কি বলে। আর নূরও সমানতালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে। আলোরও মুখের বুলি থেমে রাখেনি। এবার আলো নূরের উপর রেগে গিয়ে সাদনানের চুল হাত দিয়ে ধরে আর সাদনানের মাথা ধরে ঝাঁকাতে লাগলো। আর নূরও হা করে তাকিয়েছে আলোর দিকে। আমার লাগছে। এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে। তোর তো সাহস কম না, আমার বরের চুল ছাড়। ওকে আমি শুধু এভাবে ধরবো, তুই ধরার কে? হ্যাঁ, ওকে ছাড়, তা না হলে তোকে মেরে ক্যাচ করে দেবো, ফাজিল। বনো, কাকে বিয়ে করবে? বিয়ে করলে কর, না হলে ডরিমন কেক আমার বিস্কুট কিনে দে, না হলে চুল ঢালবো না। ওকে দিব, দিচ্ছি আলোমনি, প্লিজ চুলটা ছাড়ো। আচ্ছা, তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ, না বুঝে কত কথা বলে দেয়। কিন্তু নূর তো রেগে একাকার অবস্থা। আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায়। সাদনানও আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক আরও কিছু কিনে দিল। আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসি দিয়ে গেল। নূর আর রেগে নেই, আলোর গলা জড়িয়ে ধরে কিসি দেওয়াতে ওর রাগ কমে গেছে। নূর আলোর ওপর রাগ না করলেও সাদনানের ওপর খুব রেগে আছে। সাদনান আর নূর বাসার দিকে যাচ্ছে। নূর সাদনানের সাথে কথা বলছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে বলছে, ওই বাচ্চাটি তো তোমাকে কিস করলো, রাগ ভেঙে গেল, তাহলে কি আমিও, না মানে আমিও একটা কিস করতে পারি? আমার সাথে আপনি মজা করছেন? আমি কি পিচ্ছি নাকি আমাকে কিস দেবেন? এসব বাজে কথা একদম বলবেন না। ওই বাচ্চা মেয়েটির কথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এজন্য সহজ মনে এসব বলে ফেলছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে, আমাদেরও একটা ছোট্ট নূর আসুক, আমি ওর সাথে মজা করব, কোলে নিব, ও ফোকলা দাঁতে হাসবে, নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে কিন্তু, তাই না? চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি। চলেন, তবে আপনি যদি ওকে খাওয়াতে পারেন আমার সাহায্য ছাড়া, ওর ন্যাপকিন বদলে দিতে পারেন,
গোসল করাবেন, রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি। নিজেই বাচ্চা আর উনি এসে বাচ্চা নিতে, ঠং দেখে বাঁচি না। বাচ্চা বলে যাকে তাকে ধুম করে তুলে নেয়। হ্যাঁ, আর আমি একটু বড় বলে মুখে না বললে বোঝে না ডেভিল একটা। আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো পারবো না খাওয়াতে। আচ্ছা এসো, আদর করে দেই। তাও রাগ করে থেকো না গো, তোমার গোমরা মুখ আমার ভালো লাগে না। আচ্ছা এসো, তোমাকে কোলে নেই। পারবেন না তো? মুখে লাগাম দিন, সময় হোক, সব হবে। আর আপনার এত তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দিব? না, পারবো না ডেভিল, পারবো না। মুখে না বলে এসে কোলে নেবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নেই। ফাজিল পোলা একটা। আমি কি বলবো? আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও, কোলে নাও? আমার তো লজ্জা আছে নাকি? এই হুতুমটাকে বোঝাবো কি করে? আমার তার কোলে উঠে ঘুমোতে ইচ্ছে করছে। সাদনান আর নূর বাসাতে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, আর নূর মনে মনে দুষ্টু বুদ্ধি আটছিল, আর পেয়েও গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল আর সাদনানকে ধাক্কা দিল, আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। সাদনান জানতো নূর কিছু একটা করবে, বাট তাই বলে রাস্তায় এভাবে? সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়ছে। সাদনান করুণ চোখে নূরের দিকে তাকিয়েছে। নূর ওদের বাসায় ঢুকলো। সাদনানও খোঁটাতে খোঁটাতে আসলো। বাগানে পানি দেওয়ার জন্য যে পানির কল বসানো আছে ওখান থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে দিয়ে পাটা ধুতে বলল। নূর এখনো হেসে যাচ্ছে, কিন্তু সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নূরের দিকে পানির পাইপটা ধরল আর নূরকে ভিজিয়ে দিল। নূর ভিজে একাকার অবস্থা। এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল, তা না হলে নূর ওকে যে কাক ভেজাই করে ছাড়বে। নূর বাসায় গিয়ে রাগে হন হন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপি সাদনানের হাসি দেখে বুঝলো সাদনানের সাথে জড়িত। সাদনান নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নূরের বাপি ওদের কথা না জিজ্ঞাসা করে সাদনানকেও গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখলো লক করা না। সাদনান রুমে ঢুকতেই ওর ফোন আসাতে বারান্দায় চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে, ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছিল। সাদনান কথা শেষ করে রুমে আসতেই দেখলো নূর। সাদনান রুমে এসে দেখছে নূর ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারছে। সাদনান নূরের সামনে গিয়ে দাঁড়ালো আর নূর ঠাস করে দরজা আটকে দিল। আর কিছুক্ষণ পরে আবার নূর উকি দিল। তখন সাদনান ওয়াশরুমে দরজার পাশে দাঁড়িয়েছিল। নূর সাদনানকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়েল পেঁচিয়ে বের হয়ে আলমারি খুলে ড্রেস বের করলো নাচতে নাচতে। নূর মনে করছে সাদনান বের হয়ে গেছে, কিন্তু সাদনান দেয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে নূরের দিকে তাকিয়েছিল। নূর পেছনে ঘুরে সাদনানকে দেখে যে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার দিছে। আর সাদনান দৌড় দিয়ে ওর মুখ চেপে ধরছে, কারণ নূরের বাপি আছে বাসায়, না জানি কি না কিভাবে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনো চোখ বন্ধ করে আছে। সাদনান নূরের কানে কানে ফিস ফিস করে বলল, আর কত রূপে আমাকে পাগল করবে গো দুষ্টু রানী, তবে এই লোকে তোমাকে দারুণ হট লাগছে। কথা বলতে পারছে না, কারণ সাদনান ওর মুখ চেপে ধরে আছে এখনো। এটা আবার কেমন ভাষা? উফ নূর, সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি। একটা সাউন্ড যদি করো তবে এবার হাত দিয়ে তোমার মুখ বন্ধ করব না, এবার ঠোঁটে ঠোঁট দিয়ে তোমার মুখ বন্ধ করব। মাইন্ড ইট। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? অসভ্য ছেলে, তুই একটা কথাও বলবি না। বুচু ডেভিল একটা। ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দে। অসভ্যতা মিরার কি দেখলে? তোমার জন্যই তো আমি ডেভিল সেজেছি গো দুষ্টু রানী। তবে এবার থেকে রোমান্টিক ডেভিল রূপে তোমার সামনে হাজির হব। সাদনান বসে বসে নূরের কথা ভেবে হাসছে। নূর এসে সাদনানের মুখের ওপর টাওয়াল ছুঁড়ে মারল। সাদনান নূরকে সিরিয়াসভাবে ডাকলো ফোনের দিকে তাকিয়ে। নূরও কিছু না ভেবে সাদনানের পাশে বসতেই সাদনান নূরকে বিছানার সাথে চেপে ধরে। নূর এমন বোকামের জন্য নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো। সাদনান দুষ্টু হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আমি বলেছিলাম না আমার মুখে টাওয়েল এভাবে ছুঁড়ে মারবে না। তোমার শরীরের সেই মাদকতায়
আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি। এসব কি মুখে বলে বোঝাতে হবে, নাকি আমাকে এভাবে কাছে টানতে চাও? আরে গাদি, মুখে বললেই হয়, আদর লাগবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি লুচু, তাই সবাইকে লুচু ভাবেন। আমাকে ছাড়ুন। এত ওজন কেন আপনার? আপনি আসলে জল হস্তে একটা। উফ রে, উঠুন, আমার লাগছে। আমার খুব ইয়ে পাচ্ছে। ইয়ে পাচ্ছে তো ওয়াশরুমে যান, এখানে করবেন নাকি? আরে বোকা, আমার খুব আদর আদর পাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, আর এখন আপনার এসব ন্যাকামি বন্ধ করুন। তোমাকে তো এখনো ভালো করে ধরিনি, তাহলে তো ছটফট করছো কেন? এত কথা না বলে একটু আদর দিলেই হয়। সাদনান নূরের গলায় মুখ ডুবায় আর নূর চোখ বন্ধ করে নেয়। সাদনান নূরের গলার দিকে তাকায়, একটা চিকন চেন ওর গলাতে চিকচিক করছে। ফর্সা গলায় একটা ভাঁজ পড়েছে, খুব মোহনীয় লাগছে দেখতে। সাদনান ডিপ কিস করে আর ঠোঁটের দিকে এগোতেই নূরের বাপি নূরকে ডেকে ওঠে। সাদনান নূরের চোখের পাতায় কিস করে আর নূরের কানে কানে বলে, আর কত পালিয়ে বেড়াবে ম্যাম? তুমি যত আমাকে দূরে সরিয়ে রাখবে, আমি তোমাকে তত কাছে টানবো। বাপি ডাকছে। সাদনান নূরকে ছেড়ে দেয়। সাদনানও শাওয়ার নিয়ে নেয় আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। সাদনান আর নূর আজ ওদের বাসায় চলে যাবে। নূরের বাপি জামাই আদর করা শুরু করে। একটা মাত্র জামাই বলে কথা, বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, শাকসবজি উনি নিজে হাতে বাজার করে এনেছেন, সাথে সাদনানের বাসায় পাঠানোর জন্য। কে না চায় সব দিতে, তবে উনি ভালোবেসে দিচ্ছে, যদিও সাদনান এসবের কিছুই জানে না এখনো। নূরের মনটা খারাপ, ওর যেতে ইচ্ছে করছে না। নূরের বাপের রুমে গিয়ে দেখে নূরের বাপের রকিং চেয়ারে বসে আছে, কপালের উপর এক হাত রেখে চোখ বন্ধ করে। নূর গিয়ে ওর বাপের পায়ের কাছে বসে পড়ে আর কোলে মাথা দেয়। নূরের বাপের চোখ খুলে দেখে নূর। উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি এনে চোখ ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়েছে। নূরের দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। একটা বাবা জানে তার কলিজার টুকরো যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় তখন তার কেমন লাগে। একটা মেয়ে যখন বাসায় থাকে, তার নূপুরের শব্দ, হাসির আওয়াজ, বাবার কাছে হাজারো আবদার, দুষ্টুমি, রাগ, অভিমান সব মিলিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে ওঠে। নূরের বাপি নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কত কি বুঝাচ্ছে। ওদিকে সাদনান নূরকে না দেখে পেয়ে খোঁজা শুরু করলো। সাদনান খুঁজতে খুঁজতে দেখে নূর আর ওর বাপি কথা বলছে। এই জন্য সাদনান চলে আসতে গেলে নূরের বাপি সাদনানকে ডাক দেয়। সাদনান গিয়ে ওখানে দাঁড়ায়, দেখে নূর কাঁদছে। সাদনানের খুব রাগ হলো নূরের চোখে পানি দেখে। সাদনান বসো বাবা, নূরের মনটা খারাপ, ওর জন্য ওকে বুঝাচ্ছে। মাথাতেই বড় হয়েছে, একদম বুদ্ধি হয়নি, ওকে একটু দেখে রেখো বাবা। বাপি, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। আমি ওর পাশে আছি আর সারা জীবন থাকবো। আপনার পরে যদি ওর ছায়া হয়ে দাঁড়াই, সে হচ্ছে আমি আপনার মতো পারবো না ওকে সামলাতে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে আমি আমার বেস্টটা দিয়েই আগলে রাখবো। আমি জানি বাবা, আর তোমার ওপর আমার সেই বিশ্বাস আছে। নূর চল, লাঞ্চের সময় হয়ে গেছে। বাপি, আমার খেতে ইচ্ছে করছে না। আমাদের তো বের হতে হবে, তাই না? আমি দেখি ওদের খাবার দিতে বলি, তোমরা এসো কেমন? জি আচ্ছা। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না মানে সকালে যেটা বললাম তার জন্য। আপনাকে ভয় পাবো কেন? আমার ভালো লাগছে না এসব। আমার তো তাই মনে হচ্ছে, সেজন্যই তুমি এখন কাঁদছো। হাজবেন্ডের ভয়ে বউ কেঁদে দিছে, যাতে যেতে না হয়। আচ্ছা, ফালতু না বকলে আপনার হয় না? আপনি কি আমার ভয় পেতে বয়েই গেছে? ও তাই বুঝি, তাহলে এভাবে কাঁদছো কেন? আচ্ছা, মন খারাপ করো না, আদর দিয়ে সব পুষিয়ে দিবে কেমন? আর আমি তো আছি তোমার পাশে। তাহলে এত মন খারাপ করছো কেন? তোমার এই পেঁচি মুখ আমার দেখতে ভালো লাগছে না। চলুন, খেতে চলুন। সাদনান আর নূর ওরা লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেল। সাদনান আর নূর গাড়িতে গিয়ে বসলো। ওরা এবার বেরিয়ে পড়লো সাদনানের বাসার উদ্দেশ্যে। সাদনান ড্রাইভ করছে আর নূর জানালার দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে গান ধরলো। যেইটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। নূর সাদনানের দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিয়ে সাদনানের দিকে তাকিয়ে বলল,
আপনার গানের গলা খুব সুন্দর। আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারেন। না, তেমনভাবে কিছু ভাবা হয়নি, টুকটাক পারি আর কি। গান ভালো গাইতে পারি মানলাম, আর আমি বুঝি সুন্দর না, একটু আমার প্রশংসা করতেও তো পারো। জানো তো, নিজের বউয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুব একটা মন্দ লাগে না। তুমি তো কিপটা, মন খুলে বরের প্রশংসা করতেও পারো না। আমি তো সেটা বলিনি, সব কথা সবসময় বলতে নেই। কিছু কিছু জিনিস আছে মুখের উপর বললে তাহলে যাকে বলি তার ভাব বেড়ে যায়। আজ তোমার থেকে আমি কিছু চাই, আর সেটা তোমাকে দিতে হবে। আশা করি আমাকে ফিরিয়ে দিবে না। বলুন শুনি আপনার কি চাই। আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব, কথা দিলাম। নিজের লাইফটা আপনার জন্য দিতে রাজি আছি। আপনি শুধু একবার চেয়ে দেখেন, আমি আপনাকে কখনোই ফিরিয়ে দিব না। সত্যি তো? পরে আবার কথা উল্টে দিবে না তো? প্রমিস করো। আপাতত বাচ্চা ছাড়া যা ইচ্ছে তাই দিব, পাক্কা প্রমিস। তুমি এত বেশি বোঝো কেন? বাচ্চার কথা আসলো কোথা থেকে? আচ্ছা, মুখটা বন্ধ করো। আমি তোমাকে যা বলি মনোযোগ দিয়ে শোনো, কেমন? পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না, কেমন? বলুন। নূর, আমি চাই আমাদের এই পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া, অভিমান, রাগ, জেদ, সন্দেহ এই 5টা জিনিসের জায়গা না দিতে। কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয়। এগুলো মনে পুষে রাখলে এটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আমাদের মাঝে আমরা কেউ কারো কাছ থেকে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড় ভুলই করুক, আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস এসব করে কাটাতে চাই না। আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজন দুজনের এক আত্মা হতে চাই। তোমার কাছে এটাই আমার চাওয়া। প্লিজ নূর, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। আমি তোমার মুখে হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। আজ আপনার এত মনোমুগ্ধকর কথাগুলো, আপনার প্রতি আমার ভালোবাসা আরো 1000 গুণ বেড়ে গেল। আপনার প্রতিটা কথা আমার মন ছুঁয়ে দিল। যে এত ভালো করে বোঝাতে পারে সে কখনো অভিনয় করতে পারে না। যার কথায় পবিত্রতা খুঁজে পাওয়া যায় সে কখনোই ঠক হতে পারে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সাদনান, আই রিয়েলি লাভ ইউ। আমি আপনারও বেস্ট সঙ্গী হয়েই নিজেকে তৈরি করব। শুধু আর কিছু না? আচ্ছা, তোমরা মেয়েরা এত কথা লুকাও কেন? ভালোবাসো, ভালো কথা মুখে বলে দিলেই তো পারো। এভাবে নিজেরাও কষ্ট পাও আর আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও। বলা শেষ আপনার? সব সময় বেশি বোঝা ভালো না। আর আগ বাড়িয়ে এত ভাবতে আপনাদের কে বলে শুনি? সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল। ওদের কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে আসলো। সাদনানের ফোন আসলো। গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গাতে থামিয়ে ওখানেই এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করলো। কথা বলা শেষে পাশে তাকিয়ে দেখে নূর নেই। সাদনান ভুরু কুঁচকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো। গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটে বসেই নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে জড়িয়ে নিল আর খালি পায়েই গাড়ি থেকে নামলো। সাদনান জানে এখন নূরকে কোনো রকম বৃষ্টিতে ভেজা থেকে আটকানো যাবে না। সাদনান ছাতা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে একটা নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। সাদনান ওর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে এগিয়ে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে এসেও কি যেন খাচ্ছে। যদিও ওদের পোশাক দেখে মনে হচ্ছে এরা কোনো আদিবাসী হবে, কিন্তু এখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখানে আসলো কি করে? এসব ভাবতে ভাবতেই সাদনান আরও কাছে গিয়ে দেখে নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর পর হাসছে আবার কাঁদছে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতটুকু সময়ের ভেতরে এই মেয়ে এরকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনাও করেনি। সাদনান ওখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে। ভালো করে দেখে নূরের হাতে ভাং নামক কোনো তরল নেশা জাতীয় কিছু। ইয়া আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কি করে? সুস্থ থাকতেই আমাকে পাগল করে দেয়, আর এখন তো এসব হাবি জাবি খেয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মন চাচ্ছে
ঠাস করে চর মেরে দেই। ফাজিল মেয়ে একটা। ভালোবাসি, খুব ভালোবাসি। আমার ডেভিলকে আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদমান। আই লাভ মাই ডেভিল কিং। বুঝলাম। আমাকে বিপদে ফেলে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে। আর সেন্স থাকতে তো কাছে ঘেঁষেও দাঁড়ান না। সাদনান নূরকে উঠানোর চেষ্টা করছে, আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতে চাচ্ছে না। কাদামাটির ভেতরে একদম লেপ্টে বসে আছে। নূর সাদনানের হাত ধরে টেনে সাদনানকেও বসিয়ে দিল, আর সাদনানের হাত থেকে ছাতাটা কেড়ে ফেলে দিল। নদীর ধারে, তার উপরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে। নিরিবিলি জায়গার কারণে আরও কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকলো, যদি কাউকে পাওয়া যায়। সাদনানের ডাকে একজন মাঝবয়সী মহিলা বের হলো, আর সাদনান সব ঘটনা মহিলাটাকে বলল। সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন অন করা গেল না। মহিলাটি সাদনানকে একটা তাঁবু দেখিয়ে দিল। সাদনানের সাথে মহিলাটি কেমন ব্যবহার করছে যেন অনেকদিন আগের চেনা। ব্যবহারেই কারো মনে জায়গা করে নিতে পারে সাদনান। সাদনান নিজেও ভিজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কোলে তুলে নিল, আর নূর 4 হাত পা ছুটাতে শুরু করলে সাথে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনানের কোল থেকেও নেমে গেল, আর সাদনানের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। সাদনান নূরের কোমর জড়িয়ে ধরল। নূরের কোনো হুঁশ নেই, নিজেকেই সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। সাদনানের গলা জড়িত ধরে খুব আহ্লাদে সুরে বলল, এই ডেভিল বর তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করে। তোমাকেই আমি খেয়ে ফেলবো। তোমার কানের নিচে যে তিলটা আছে ওটাও খাবো। আমাকে খুব করে টানে। আমাকে খেতে দেবে? আমি তোমাকে খেতে চাই। নূর, এভাবে বলিস না রে বউ। আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কথাগুলো যে আমার বুকের ঝড় তুলছে, কি করে তোকে বোঝাই বলতো? সাদনানের পায়ের উপর দাঁড়িয়ে ওকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। সাদনান নূরের কোমর ধরে ধীর পায়ে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে দেয়। নূর এরকম পাগলামিতে সাদনানেরও কেমন পাগল পাগল লাগছে। সাদনান নূরকে পায়ের উপর রেখেই আবার হাঁটা শুরু করলো, কারণ এভাবে না গেলে নূর যাবে না তাই। সাদনানের বুকের মাথা দিয়ে সাদনানের বুকের হাত দিয়ে দেখে নূর বলল, নিউজ পেপার খুললেই দেখবেন মেয়ে হবার অপরাধে বউকে খুন, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে রেপ, মেয়েদের টিচ করা, এসব যেমন সত্যি এটাও তেমন সত্যি। সব ছেলেরা যেমন খারাপ না, তেমনই সব মেয়েরা যে সাধু তা কিন্তু না। একটা ছেলে পরিবারের জন্য যেমন সারা দিন কত কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কত কিছু ত্যাগ করে, এটা তো সংবাদপত্রে দেয়া হয় না, আর এগুলোও তুলে ধরা হবে না, কারণ সবাই হাসবে, বলবে এটা সামান্য ব্যাপার। সাদনান নূরের দিকে তাকিয়েছে। নূরের চিন্তা ভাবনাগুলো এত ইউনিক, কতজন পারে এরকম ভাবে ভাবতে? সাদনান নূরের কপালের ঠোঁট ছোঁয়ালো, আর কিছু না বলে। সাদনান রিসেপশনে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলো। ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেল। সাদনান ড্রাইভ করা শুরু করলো। নূর এক মনে বাইরের দিকে তাকিয়েছে। নূরের হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। সাদনান খুব দ্রুত ড্রাইভ করছে। ওরা 1.5 ঘন্টায় বাসায় পৌঁছে গেল। সাদনান নেমে নূরকে ডাকলো, দেখে নূর সিটের সাথে মাথা হেলান দিয়ে এভাবেই ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে কোলে করে নিয়ে বাসায় ঢুকতেই সাদনানের মা দৌড়ে আসলো। কিছু বলার আগেই সাদনান ইশারা করে চুপ করতে বলল। সাদনান নূরকে শুইয়ে দিল। নূরের খুব জ্বর এসেছে। সাদনান ল্যান্ডলাইন থেকে ডাক্তারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। সাদনানের মা এসে নূরের কপালে হাত দিয়ে দেখে খুব জ্বর। সাদনানের মুখটাও শুকিয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা না করে সাদনানের মা রুমাল ভিজিয়ে নূরের কপালে দিয়ে সাদনানকে টাওয়েল ভিজিয়ে আনতে বলল। সাদনান টাওয়েল ভিজিয়ে আনতেই সাদনানের মা নূরের হাত, পা, মুখ, গলা মুছে দিল যাতে জ্বরটা কমে। ডাক্তার এসে দেখে নূরের শরীরের টেম্পারেচার 102 ডিগ্রি জ্বর।
ডাক্তার নূরের জন্য কিছু ঔষধ দিয়ে চলে যায় আর বলে যায় রাতে জ্বর বাড়তেও পারে। সাদনান নূরের হাত ধরে বিছানার উপর বসে আছে। সাদনানের মা ওদের জন্য স্যুপ বানিয়ে আনে। সাদনান খেতে চাইছিল না, ওর মায়ের জোড়াজুড়িতে খেয়ে নিল। সাদনানের মা সাদনানের দিকে তাকিয়ে নূরকে ডেকে খাইয়ে দিতে বলে চলে গেল। সাদনান নূরের কাছে গিয়ে ওকে ডাকছে। নূর টিপ টিপ করে চোখ খুলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আর সাদনান ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে নূর কাঁদছে কেন। সাদনান নূরকে জিজ্ঞাসা করছে, নূর কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি সমস্যা হচ্ছে বলো আমাকে। আচ্ছা তুই সহজে মুখে কিছু বলো না কেন? বাপি, আমি বাপির কাছে যাব। এভাবে না কেঁদে কি সমস্যা বলো। আমাকে কি তুমি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আর বাচ্চাদের মতো করে এভাবে কাঁদছো কেন? আমার মাথা ব্যথা করছে খুব। এটা বলতে কি হচ্ছে তোমার? আচ্ছা স্যুপটাকে মেডিসিন খেয়ে নাও, আর আমি মাথা টিপে দিচ্ছি। সাদনান নূরকে খাইয়ে দিয়ে নূরকে শুইয়ে দেয় আর মাথা টিপে দিতে থাকে সাদনান। নূরের মাথা টিপে দিতে দিতেই নূর ঘুমিয়ে পড়ে। সাদনান আস্তে করে ওঠে আর এসির পাওয়ার কমিয়ে দেয়। সাদনানের ফোনে ফোন আসে। সাদনান বারান্দায় গিয়ে কথা বলে আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলো দেখতে থাকে। সাদনান ফাইল দেখছে আর কিছুক্ষণ পর পর নূরের দিকে তাকিয়ে থাকে। সাদনান একবার উঠে নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা কিস করে। একটা দিনে নূরের মুখটা শুকিয়ে গেছে। সাদনান ব্ল্যাঙ্কেট টেনে দেয় আর নিচে গিয়ে এক মগ কফি বানিয়ে আনে। সাদনানের মা বাবা বাগানে পায়চারি করছে। সাদনান কফি নিয়ে রুমে যায়। নূরের শরীরে হাত দিয়ে দেখে জ্বর নেই। সাদনান আসতে নিলে নূর সাদনানের হাত ধরে বসায় আর সাদনানের কোলে মাথা দিয়ে সাদনানকে জড়িয়ে ধরে। সাদনান এটাতে অবাক হয় না, কারণ এটা নূরের প্রতিদিনকার রুটিনের মাঝেই পড়ে। কি ম্যাম, আপনার কি ঘুম ভালো হয়েছে? আর এখন শরীর কেমন লাগছে শুনি? আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? আমার তো পেটে সুরসুরি লাগছে। আমি এখন ঠিক আছি। আপনাকে এভাবে জড়িয়ে ধরতে আমার ভালো লাগে, এজন্য ধরি। বুঝলাম। রাতে যত খুশি এভাবে ধরে থাকবে, আমি কিছু বলবো না। বাট এখন তুমি ফ্রেশ হবে। যাও যাও তাড়াতাড়ি উঠো। উঠছি। আর 5 মিনিট? না না না, 5 মিনিট না, আর 10 মিনিট। আমি জানি আপনি কিপটামি করবেন না, কারণ আমি কিছু চেয়েছি বলে কথা। নূর তুমি চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর চলো আমরা ছাদে যাব, কেমন? না, আমি এভাবেই থাকবো। আমার এভাবেই থাকতে ভালো লাগছে। তবে একটা কাজ করলে আমি যেতে পারি। শুনি কি কাজ? কারণ আপনার মাথায় তো আনকমন বুদ্ধির শেষ নেই। আগে বলুন, তারপর না হয় ভেবে দেখবো করবো কিনা। আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে, তাহলেই আমি এখন উঠে ফ্রেশ হব। তা না হলে উঠবো না। নিয়ে যাব। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো আগে, আর আমি কফি করে নিয়ে আসি। এটা ঠান্ডা হয়ে গেছে। আমার উঠতে ইচ্ছে করছে না, থাক। এবার আমার খুব রোমান্স করতে ইচ্ছে করছে, আর আমি একবার শুরু করলে তখন কিন্তু সহজে ছাড়বো না। লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি। গুড। সাদনান নিচে গিয়ে কফি বাদে চা বানালো। আদা, এলাচ, তেজপাতা, কড়া লিকার দিয়েই করছে। এসব দিয়ে চা বানালো কারণ নূরের সর্দি লাগছে। গলা ব্যথা আর বৃষ্টিতে ভেজার কারণে চা খাওয়াটাই বেটার হবে। সাদনান মগটা নিয়ে রুমে গেল। গিয়ে দেখে নূর ওয়াশরুম থেকে বের হচ্ছে। সাদনান সাবধানে বলার আগেই ও মা গো, মারে। পানি নিয়ে আমি আর পারি না নূর। দেখছো তোমার পায়ে পানি আছে, তারপরও টাইলস করা ফ্লোরে এইভাবে নাচতে নাচতে বের হচ্ছ কেন? ওখানে পাপোশ আছে, পাটা মুছে আসলে কি খুব ক্ষতি হতো? ওরে বাবা রে বাবা, আমার কোমর শেষ। ও বাপি গো, তোমার মেয়ে আর মনে হয় বাঁচবে না। আমার কোমরের সব হাড়গুলো ফুলে গেছে মনে হয়। আমি শেষ, আমার আর বাচ্চার মুখ দেখা হবে না। বাপি, তোমার আর নাতি নাতনির মুখ দেখতে পারবা না। বিদায় পৃথিবী। ফালতু বকা শেষ। পুষ্টা খেলে কেউ মরে না। এবার উঠো তো দেখি। বউ তো একটাই, আর 5 থাকলে না হয় বলতাম। পরে গিয়ে গায়ে ধুলা লেগে গেছে, আর নিব না। এখন তার কিছু করার নাই, একটাই মাত্র। আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার? তুমি একদম চিন্তা করো না। সময় মতো বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করব, দেখে নিও। সাহস তো কম না। মেরে উগান্ডার হসপিটালে ভর্তি করে দিব। আর একবার যদি এইসব বিয়ের কথা শুনি, আর আপনি আসলে একটা অসভ্য ছেলে। নেপোলিয়ন বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। বাট আজ আমি তোমাকে বলছি, নূর, আমাকে একটাবার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও। আমাকে কাছে টেনে দাও, আমাকে কাছে টেনে নাও। আমি তোমাকে কিউট একটা বেবির মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না, প্রমিস। সাদনান নূরকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়।
আর চায়ের মগটা নূরের হাতে দেয়। সাদনানও খাচ্ছে, সাথে নূরও, আর সেটা খুব তৃপ্তি সহকারে। নূরের কোমরে হালকা ব্যথা পেয়েছে। নূর বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। সাদনান নূরের দিকে কফির মগ এগিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, সত্যি কি আজকে যেতেই হবে লং ড্রাইভে? আমার কেন জানি মন টানছে না। আজ আমরা ছাদে আড্ডা দিই, কেমন? আর তোমার শরীরটাও তো ভালো না। আমরা কালকে যাব লং ড্রাইভে, কেমন? না মানে না, আমি আজকেই যাব। আমি কোনো কথা শুনতে চাই না। নূর, এত জেদ করতে নেই সব কিছুতেই। আমার কথা শোনো না প্লিজ। আচ্ছা নিয়ে যাব, আর কাঁদতে হবে না। তার আগে আমাকে আদর দিতে হবে। আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। দিয়ে হবে, না দিলে হয় না। মানে আমার লজ্জা লাগছে। এটা বাদে অন্য কোনো অপশন নেই? লং ড্রাইভে যেতে চাইলে দিতেই হবে, না গেলেও এখন দিতেই হবে। আমার কিছু বলার নেই। তুমি যেতে চাইলে আদর দিবে, আর না দিলে তো আমি যাব না। সো আমাকে দোষ দিবে না, কারণ আদর না দিলে আমি যাব না, মানে যাব না। নূর সাদনানের দিকে তাকায়। সাদনান নূরের চোখের চাউনি বুঝতে পেরে নূরের সামনে এসে বসে। নূর সাদনানকে ওর দিকে ফেরায় আর ইশারায় চোখ বন্ধ করতে বলে। সাদনান মুচকি হাসে আর চোখ বন্ধ করে নেয়। নূর কি করব বুঝতে পারছে না। নূর সাদনানের কপালে, চোখে, গালে কিস করে আর সাদনান চোখ বন্ধ করে ঠোঁট উল্টে ঠোঁটে দ্বিতীয় বলে। নূর মুচকি হেসে তাই করে। নূর এবার লজ্জামাখা মুখে সাদনানের পাশে বসে পড়ে। সাদনান নূরের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলে, শুধু এতটুকু? দূর, আমি বাচ্চা নাকি? আমি পারবো না যেতে। এটা বলে সাদনান উঠতে গেলে নূর সাদনানকে এক টান দেয়। নূর হুট করে এমন করতে সাদনান নিজেকে সামলাতে না পেরে বেডে পড়ে যায়। আর নূর সাদনানের গলাতে কামড় বসায় আর সাদনান চোখ বন্ধ করে নেয়। ওরা সন্ধ্যায় বের হয়। সাদনানের মা বাবা ওদের অনেক নিষেধ করে, বাট নূর কোনো কথা শোনেনি, কারণ নূরের শরীর ভালো নেই। এজন্য নূরের মা বারবার নিষেধ করছে। নূর খুব খুশি, আর নূরের খুশি দেখে সাদনানও খুশি। হাই স্পিডে গাড়ি চলতে হাইওয়েতে রোডের উপর দিয়ে ওরা তখন যাচ্ছিল, আর সাথে ওদের খুনসুটি। নূরের সাথে কথা বলতে বলতে সাদনান খেয়াল করেনি সামনের দিকে আর ওদের গাড়িটা ট্রাকের সামনাসামনি। সাদনান নূরকে ধাক্কা দিতে চেয়েছে, বাট নূর সাদনানের হাত চেপে ধরে। সাদনানের বুকে মুখ লুকিয়ে সাদনানকে জড়িয়ে ধরে, আর ট্রাকটা এসে ঠাস করে ওদের মেরে দেয়। সাথে সাথে ওদের গাড়িটা ছিটকে পড়ে, সাথে সাদনান আর নূরও। সাদনান আর নূরের শরীর রক্তে ভিজে গেছে। নূর আর সাদনান রক্ত শরীর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। হয়তো কেউ কাউকে সেফ রাখতে পারেনি, তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছে। পিচ ঢালা রাস্তার উপর ওরা পড়ে আছে, দুইটা প্রাণ। আর একটু অসাবধানতার জন্য হয়ে গেল কত বড় একটা দুর্ঘটনা। সাদনান শত চেষ্টা করেও উঠতে পারেনি, আর নূর সাদনানের দিকে তাকিয়ে, সাদনান, খুব ভালোবাসি তোমায়, এই কথা বলে চোখ বন্ধ করে নি। সাদনান আর নূর দুজনেই পড়ে আছে পিচ ঢালা সেই রাস্তায়। একটু অসাবধানতার জন্য ঝরে গেল দুটো জীবন। সাদনান আর নূরকে ওখানকার মানুষজন হসপিটালে নিয়ে যায়। দুজনেই খুব আঘাত পেয়েছে। সাদনানের ফোন থেকে ওর বাবার কাছে ফোন যায়, আর ওদের দুজনের খবর জানায় সাদনানের বাবা আর মা। ওরা দৌড়ে যায়। ওদের একমাত্র ছেলে, সাথে তার বউ। তাদের উপর দিয়েই বা কি যাচ্ছে শুধু তারাই জানে। সাদনানের মা সাদনানের কথা শুনে হাউমাউ করে কেঁদে দিছে। ওরা হসপিটালে গিয়ে দেখে ওদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সাদনানের অবস্থা বেশি করুণ, কারণ সাদনান নূরকে জড়িয়ে ধরেছিল, আর সব কাজ এসে ওর মাথা সহ ওর শরীরে ঢুকে গেছে। নূরের বাপিকে ফোন দিয়ে সব জানানোর পর নূরের বাপি দৌড়ে আসে আর কেঁদে দেয়। কয়েকটা দিন হলো বিয়ে হওয়া, আর এর মধ্যে এত বড় একটা বিপদ। নূরের বাপির আর সাদনানের বাপি ওরা ডাক্তারের সাথে কথা বলছে। ওখানে না ওদের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাবে। তাও ওদের যেভাবেই হোক ওদের দুজনকে সুস্থ করতেই হবে, কারণ ওরা ওদের বাবা মায়ের জীবন। ওদের কিছু হয়ে গেলে ওরাই বা বাঁচবে কি করে। সাদনানের আস্তে আস্তে রেসপন্স করা কমে যাচ্ছে। নূরেরও একই অবস্থা। ডাক্তার এসে ওদের বাবা মাকে জানায় ওদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। ওরা বাঁচবে কিনা বলতে পারছে না। সাদনান আর নূর কিছু হয়ে গেলে ওদের বাবা মা একেবারে ভেঙে পড়বে। টানা 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়।
নূর ভালো আছে, কিন্তু সাদনান ভালো নেই। সাদনান রেসপন্স না করলে কোমাতে চলে যাবে। নূর আর সাদনানকে একই কেবিনে রাখা হয়েছে, ওদের পুরো শরীর ব্যান্ডেজ করা। ওদের বাবা মা নামাজে বসেছে, একমাত্র উপরওয়ালাই পারে ওদের এই অবস্থা থেকে উদ্ধার করতে। ওদের চিকিৎসার জন্য বিদেশ থেকেও ডাক্তার আনা হয়েছে। নূরের কোনো রিস্ক নেই, বাট সাদনানকে নিয়ে সবার চিন্তা। 12 ঘন্টা পর নূরের সেন্স আসে। হাজারো কষ্ট আর ব্যথার মাঝেও নূরের মুখে প্রথম বলা কথা ছিল সাদনান। নূরের সেন্স আসাতে সবার মুখে হাসি ফুটলেও সাদনানের জন্য সবার বুক ফেটে যাচ্ছে। নূর সাদনানের কথা বারবার জিজ্ঞাসা করছে, আর সবাই এড়িয়ে যাচ্ছে। নূর রেগে সব খুলে ফেলতে চাইলে সাদনানের মা বাবা সামনে থেকে সরে যায়। নূরকে সামনের দিকে তাকাতে ইশারা করে। নূর সাদনানের এই অবস্থা দেখে আবার সেন্স হারায়। 1 বছর 3 মাস পর। নূর দেখো, তোমার জন্য লাল গোলাপ এনেছি। এই নূর, আর কত আমার উপর অভিমান করে থাকবে বলো না? কবে আমাকে ডেভিল বলে ডাকবে? আমাকে একবার জড়িয়ে ধরো না নূর, একবার আমার কোলে মাথা রাখো না। কতদিন তোমার মুখের হাসিটা দেখিনি, কতদিন আবদার করনি। নূর, এইভাবে আমাকে আর কষ্ট দিও না। 1 বছর তুমি কোমাতে আছো, তোমার সাদনান তোমাকে কত ভালোবাসে, তাও তুমি কেন রেসপন্স করছো না? ডেভিল বর বলে ডাকছো না? সাদনান নূরের হাত ধরে চোখের পানি ফেলতে থাকে। সেদিন নূর সেন্স হারানোর কারণে আজ নূর কোমাতে, ওর ব্রেন স্ট্রোক করে। 1 বছর নূর এভাবে বিছানায় পড়ে আছে, আর আল্লাহর রহমতে আর বাবা মায়ের চোখের পানির আর নূরের প্রতি ভালোবাসার জোরে সাদনান ফিরে এসেছিল। নূরের কোমাতে থাকার পরেও সাদনানের ভালোবাসা একটু কমেনি, বরং বেড়ে গেছে। তবে নূর একটু একটু করে রেসপন্স করে আগের তুলনায়। আরও 6 মাস পর আল্লাহর রহমত আর উন্নত চিকিৎসার সাথে সাদনানের ভালোবাসার জোরে নূর উঠে দাঁড়িয়েছে। সাদনানের ভালোবাসার জয় হয়েছে। তবে নূর যে খুব চেষ্টা করতে রেসপন্স করার, সেটা ওর চোখের পাতা ইঙ্গিত দিত। আজ সাদনান আর ওদের নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছে। আর ওদের আর কোনো চা নেই, শুধু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায়। ওরা রিয়েল লাভগুলো ভালোবাসার সাথে দুঃখ কষ্ট সব থাকে, আর সেগুলো মেনে নিয়ে যে সফল হবে সেই হবে প্রকৃত সুখী। বাট কতজন পারে এমন সৌভাগ্য নিয়ে জন্মাতে? আজ আবার ওদের জন্য বাসর ঘর সাজানো হয়েছে, কারণ এত কষ্টের পর আজ ওদের এক হওয়ার দিন। অনেক বাধা পেরিয়ে আবার ওরা এক হয়েছে। সাদনান রুমে ঢুকে দেখে নূর বারান্দায় দাঁড়িয়ে আছে। সাদনান গিয়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাদনান বুঝলো নূর কাঁদছে। সাদনান নূরকে সামনের দিকে ঘোরাতেই নূর সাদনানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর সাদনানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান ব্যথা পাচ্ছে, তবুও সাদনান কিছু বলছে না। সাদনানও নূরকে জড়িয়ে ধরে। সাদনান নূরকে জড়িয়ে ধরেই বলে, নূর, এইভাবে কাঁদছো কেন? আমি আর তুমি আবার এক হয়েছি। আমাদের ভালোবাসা সত্যি ছিল, আমাদের দুজনের চাওয়া এক ছিল। এইভাবে কেঁদে আজকে রাতটা তুমি নষ্ট করো না প্লিজ। আজ এতদিন বউ থাকতেও ব্যাচেলার ছিলাম, আমাকে এবার সুযোগ না দিলে আমি আমার অধিকারটা নিয়েই ছাড়বো। আর এইভাবে নাকে পানি চোখের পানি দিয়ে ভিজিয়ে দিও না তো। আর এইভাবে খামচে ধরছো কেন? তোমার এই নখ বসানোতে তো আমি আরো কন্ট্রোল হারিয়ে ফেলবো। আপনি আসলে অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না, তাই না? সাদনান নূরকে কোলে তুলে নিয়ে যায় আর বেডে শুয়ে দেয়। নূর সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান দুষ্ট হাসি দিচ্ছে। নূর লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়, আর সাদনান নূরের মুখ থেকে হাত সরিয়ে বেডের সাথে চেপে ধরে আর নূরের গলাতে মুখ ডুবায়। আজ ওদের ভালোবাসার একটা রাত, নিজেকে আপন করে নেয়ার একটা রাত, সাদনান আর নূরের ভালোবাসার পথ পাড়ি দেওয়ার রাত।